অধরা থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আহান। দুহাত পকেটে গুজে দিয়ে অধরার উত্তরের অপেক্ষা করছে আহান। হ্যাঁ, আমাদের ছাদ থেকে তৃতীয় তলা দেখা যায়। সেখানে নতুন ভাড়াটিয়া এসেছে, একটা ছেলেও আছে, দেখতে একদম জোশ, পুরাই আগুন। ছেলে দেখার জন্য তোমার ওই দুই চোখ যদি না থাকে তখন কি করবে অধরা? পাশের বাসার আন্টির মেয়েকে দেখার জন্য আপনাকে নিচে নামতে হয়। এখন নিচে নামার জন্য যদি আপনার পা দুটি না থাকে তখন আপনি কি করবেন চৌধুরী সাহেব? শুনো, পাশের বাসার আন্টির কোনো মেয়ে নেই, আমি মরিয়ম আন্টির মায়ের কথা বলছি। তুমি জানো ওনার বয়স কত? 85 বছর বয়স। আর তুমি সত্যি সত্যি আমার কথা বিশ্বাস করে নিলে? তোমার মনে হয় আমি ঘরে বউ রেখে অন্য মানুষের পেছনে ঘুরবো? আপনিও কিভাবে ভাবলেন আমি ঘরে স্বামী রেখে অন্য ছেলেদের দিকে তাকাবো? ছেলেটার বয়স মাত্র 11 বছর, আকাশের সাথে পড়ে। দুজনের খুব ভাব হয়েছে, আমাদের বাসায় আসে আকাশের সাথে খেলতে, দেখতে শুনতে মাশাআল্লাহ। তাই জন্য বললাম, আপনি আমাকে রাগিয়েছেন, আমিও আপনাকে রাগিয়েছি, হিসাব বরাবর। তাহলে এখন দৌড়ে আমার বুকে চলে এসো। আমিষ ছেলে হয়ে নিরামিষ মেয়ের কাছে এসছেন, লজ্জা করছে না? সে আমার কোনো দিনই ছিল না। তোমার সাথে কথা বলে লাভ নেই। তোমার প্রিয় চকলেট নিয়ে এসেছি, খাবে নাকি আকাশকে দিয়ে দিব? বলে পকেট থেকে চকলেট বের করে অধরার সামনে ধরল। অধরা মুখ ঘুরিয়ে নিল। আহান আকাশকে ডাক দিল। ছুটে এলো আকাশ। ভাইয়া, আমাকে ডাকছ? চকলেট খাবে আকাশ? এটা আবার বলা লাগে ভাইয়া? বলেই আহানের হাত থেকে চকলেট নিতে যাবে তখনই অধরা আকাশকে ধমক দিয়ে বলল, তুই শুধু চকলেটে হাত দিয়ে দেখ, তোর হাত আমি ভেঙে দেব। তোর কত চকলেট খাওয়া লাগে? একটু আগেই না তোর ভাই তোকে এক বক্স চকলেট এনে দিল, সেগুলো এত তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেললি? ধুর আপু, কি যে বলো না, ওই কয়টা চকলেট খেয়ে পেট ভরে? চলো আকাশ, বাইরে থেকে ঘুরে আসি। চলো ভাইয়া, ঘুরে আসি। এই পাগলের কথা শোনো না। আকাশ, দিব একটা থাপ্পড় লাগিয়ে। দিন দিন সাহস খুব বেশি হয়ে যাচ্ছে। ভাইয়া যতক্ষণ আছে আমার কোনো ভয় নেই, চাইলেও তুমি আমাকে ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, আকাশের ভাইয়া থাকতে আকাশের কোনো ভয় নেই। এমনিতেই ওই নিরামিষ মেয়েটার কাছে থাকতে ইচ্ছে করছে না। বলে বিছানার উপরে চকলেটগুলো রেখে চলে গেল। অধরা নানি রান্না করছিলেন। আকাশ আর আহানকে বাইরে যেতে দেখে বলল, বর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই তো ডার্লিং, একটু মরে যাব, ঘুরেই চলে আসবো। তোমার জন্য কি নিয়ে আসবো? আসার সময় আমার জন্য পান নিয়ে এসো, তাহলেই হবে, আর কিছু লাগবে না। পানখোর ডার্লিং আমার, তুমি চিন্তা করো না। হুকুম যখন করেছো তখন সঠিক সময়ে তুমি তোমার পান পেয়ে যাবে। দুজন মিলে বেরিয়ে পড়ল। অধরা নিজের রুমে বসে বসে চিন্তা করছে, যে কাজের জন্য আসলো সে কাজই তো করা হলো না। আহান থাকলে নিজের কাজ সফল করবে কি করে? সে ছেলেটা এমন হয়ে গেছে, বউ ছাড়া একটা দিনও ভালো মতো থাকতে পারলো না। অধরা কটা দিন থাকার জন্য এসেছিল, আহান তার পরিকল্পনাতে পানি ঢেলে দিতে চলে এসেছে। এখন কি বুঝিয়ে আহানকে বাসায় পাঠাবো? এক রাত মানুষটা আমাকে ছাড়া থাকতে পারলো না, যদি বলি 1 মাস আমাকে ছাড়া থাকতে হবে, তাহলে মনে হয় বউয়ের শোকে দেবদাস হয়ে যাবে ছেলেটা। যে মেয়েটাকে একটা সময় দেখতে পারতো না, এখন সেই মেয়েটাকে এতটা ভালোবাসে কেন? ভালোবাসা বুঝি এমনই হয়, অপ্রিয় মানুষটাকে প্রিয় করে তোলে। এই প্রিয় হয়ে ওঠার অনুভূতিটা খুবই স্নিগ্ধ হয়। অধরা গোসল করে এসে মায়ের রুমে গেল। মা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। কি কথা মা? মেয়ের কথায় চমকে উঠলেন মিনারা বেগম। কাপা কাপা গলায় উত্তর দিলেন, আমি জানি না। তবে সেদিন যে তোমাদের বাসায় ডক্টর শারমিনকে দেখলাম। কবে দেখেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? এসব ভুলভাল বকছিস। ওটা তোর সাবিনা খালা ছিল। তুই তো জানিস তোর শারমিন খালা আর সাবিনা খালা প্রায় একই রকম দেখতে। তাহলে আমার বড় খালা কোথায় মা? তোমরা না 3 বোন, সেই হিসেবে আমার বড় খালা কোথায়? মিনারা বেগমের কলিজা কেঁপে উঠল। মুখে ভয়ের ছাপ স্পষ্ট, পুরো শরীরে রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেছে। তবে সত্যিটা সামনে আসার সময় হয়ে গেল। যে ভয়টা এতদিন মাথায় বয়ে বেরিয়েছেন, সেই ভয়টা তাকে এভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। তোর বড় খালা তার স্বামীর সাথে আমেরিকায় থাকেন, জেনে শুনে তুই এমন প্রশ্ন করছিস কেন? মিথ্যে বলছো মা, তুমি কেন মিথ্যে কথা বলছো? আমি তোমার 2টি পায়ে পড়ি মা, সত্যি কথাগুলো বলে দাও না মা। মিনারা বেগম রেগে অধরাকে হালকা ধাক্কা দিয়ে বলল, এখনই আমার রুম থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। মায়ের হালকা ধাক্কাতেও অধরা পড়ে যেতে লাগছিল। আজকাল অধরার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, নিজেকে খুব দুর্বল মনে হয়। খাবারের প্রতি অনীহা বেড়েই চলেছে। আজকাল কিছু কিছু খাবারের গন্ধও সহ্য করতে পারে না, বমি আসে।
সবকিছু জেনেও ক্লান্ত শরীরটার উপরে জোর খাটিয়ে চলেছে অধরা। দেরি হয়ে যাওয়ার আগে সবকিছু সামনে নিয়ে আসতে হবে। দেওয়াল আঁকড়ে কোনো রকমে নিজেকে রক্ষা করলো অধরা। অধরার এমন দুর্বল শরীর দেখে মিনারা বেগম ভয় পেয়ে গেলেন। দৌড়ে মেয়ের কাছে আসলেন। খুব জোরে ধাক্কা দিয়ে ফেলেছি মা, কোথায় ব্যথা পেয়েছিস? মনের আঘাতের কাছে শরীরের এতটুকু আঘাত কিছু না মা। যেদিন সত্যি কথাগুলো বলতে আসবে সেদিন আমার সাথে কথা বলবে, তোমার সাথে অধরা আর কথা বলবে না মা। তুমি ভালো থাকো, নিজের লড়াই নিজেই লড়তে জানে অধরা। বলে নিজের রুমের দিকে যেতে লাগলো অধরা। হঠাৎ করেই অধরার মাথা চক্কর দিয়ে উঠল। পরে যেতে নিলে আবারও দেওয়াল আঁকড়ে ধরল। মিনারা বেগম মেয়েকে আঁকড়ে ধরল। অধরা আস্তে করে মায়ের হাত সরিয়ে দিয়ে চলে গেল। মিনারা বেগম কান্নায় ভেঙে পড়ল। আমি তোকে আর আকাশকে হারাতে পারবো না রে অধরা। আমি কিছুতেই তোকে সত্যি কথা বলতে পারবো না। ওরা আমার কাছ থেকে তোদের কেড়ে নিয়ে চলে যাবে। তোদের নিয়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার মনিরও আজ আমার সাথে নেই। ঢুকরে কেঁদে উঠলেন মিনারা বেগম। অধরা নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। অন্যদিনের তুলনায় শরীরটা আজ বেশি খারাপ লাগছে, হয়তো অতিরিক্ত টেনশনের কারণে। অধরার খেয়াল হলো সকালে খায়নি সে, সেজন্য হয়তো আরও বেশি খারাপ লাগছে। নিচে নামতে যাবে তখনই চোখ যায় আহানের দেওয়া চকলেটগুলোর দিকে। আনমনে হেসে উঠে অধরা চকলেটগুলো নিয়ে খেতে শুরু করলো। অধরার খুব ভালো লাগে। অধরা যখন অভিমান করে আহান ছোট ছোট উপহার দিয়ে অধরার অভিমান ভেঙে দেয়। সুখ দুঃখ রাগ অভিমান ঝগড়া করে বেশ যাচ্ছে তাদের সুখের সংসার। যতই সময় যাচ্ছে অধরার ভয় ততই তীব্র হচ্ছে। আচ্ছা, আহান তাকে ভুল বুঝবে না তো? আহান যদি সব কিছু জানার পরে অধরাকে ঘৃণা করে? যার চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা দেখেছে তার চোখে ঘৃণা দেখলে সইবে কেমনে? বাঁচতে পারবে না অধরা। গভীর চিন্তায় মগ্ন অধরা। আহান ঘুরে এসে সোজা অধরার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে আহানের দিকে তাকালো। ঘেমে একাকার হয়ে গেছে আহান। অবাধ্য এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। আমার বয়েই গেছে। টোটো করা শেষ দুজনের। দেখুন তো রোদের মধ্যে গিয়ে চেহারার কি নাজেহাল অবস্থা করে এনেছেন। কেন এখন বুঝি ভালো লাগছে না আমাকে? অধরা আহানের কথা শুনে হেসে বলল, আপনি যেমনই হন না কেন, আপনি সব সময় আমার কাছে সুন্দর। শার্টের উপরের দুটো বোতাম খুলে দিল আহান। প্রচুর গরম লাগছে। ক্লান্ত চোখে বলল, একটু স্থির দায়িত্ব পালন করতে পারছো না? দেখছো স্বামী ঘেমে একাকার হয়ে গেছে, কোথায় শাড়ির আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিবে, তা না করে আমার সাথে ঝগড়া করছো। কিছু জানো না তুমি? অধরা হেসে শাড়ির আঁচল দিয়ে আহানের মুখ মুছিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ, আমি কিছু জানি না। আপনি না হয় আমাকে শিখিয়ে পড়িয়ে আপনার মনের মতো বানিয়ে নেবেন। মনের মতো মানুষ পাওয়া সেটা ভাগ্য, আর নিজের মনের মতো বানিয়ে নেওয়াটাই হচ্ছে ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো বলে মনে হয় না, নিরামিষ বউ একটা। আপনি তো আমাকে ভালোবাসেন। আচ্ছা, আপনি আমাকে কতটা ভালোবাসেন? আমার ভালোবাসার গভীরতা মাপতে যেও না ধরা। আমার ভালোবাসার গভীরতা মাপতে গিয়ে তুমি সেই অতল গভীরে তলিয়ে যাবে। আপনি আমাকে কখনো ঘৃণা করবেন না তো? কিছুটা ভীত হয়ে বলল অধরা। তোমার শরীরে ক্যান্সারের জীবাণু পেলেও এক জীবন কাটিয়ে দেওয়ার প্রতীক্ষা করতে পারি, কিন্তু প্রতারণার গন্ধ পেলে 1 সেকেন্ডও নয়। আহানের কথায় পুরো শরীর কেঁপে উঠল। সমস্ত ভয় জেঁকে ধরেছে অধরাকে। অধরার হাত কাঁপছে দেখে আহান অধরার হাত ধরে বলল, তোমার কি শরীর খারাপ অধরা? তোমার পুরো শরীর কাঁপছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো? তোমার অনেক কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, আমি আছি না। তোমার কষ্টের ভাগ আমি নিতে পারবো না ঠিকই, কিন্তু তোমার হাজার অশান্তির মাঝে আমি তোমার শান্তির কারণ হব, কথা দিলাম। অধরা আহানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মানুষটা আমাকে এতটা বোঝে কি করে? এই মানুষের ঘৃণা আমি কেমনে সইব? এই মানুষটা থেকে ঘৃণা পাওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়। অধরার কষ্টের কারণ খুঁজে বের করতে পেরেছে আহান ঠিকই, কিন্তু অধরার এমন কষ্ট আহানের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। মেয়েটা কি দেখতে পাচ্ছে না? তবে কেন কষ্ট দিচ্ছে তাকে? রাত বাজে 11টা। অধরা ঘুমিয়ে গেছে। আহান ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে। মনটা ভীষণ খারাপ। অধরা কিভাবে তাদের বিয়ের কথা ভুলে গেল? তবে কি সত্যি অধরা তাকে ভালোবাসে না? সেজন্য অধরার মনে কোনো অনুভূতি নেই। একবার সামনে থাকা কেকের দিকে তাকাচ্ছে, আরেকবার ফোনের দিকে। ছোট ছাদটা ভেতরে পুরো ছাদে মোমবাতি জ্বালিয়ে রেখেছে আহান। মোমবাতির আলোয় ছাদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে হাতে থাকা ফোনটা নিয়ে অধরাকে ফোন দিল। প্রথমবার ফোন কেটে গেল। আহান আবার কল দিল।
অধরা ঘুম ঘুম চোখে ফোন ধরে বলল, হ্যালো, কে? আমি অধরার সাথে সাথে পাশ ফিরে তাকালো। পাশে তাকিয়ে অধরা অবাক হয়ে গেল। এত রাতে আহান কোথায় চলে গেল? আপনি কোথায়? ছাদে। এত রাতে ছাদে কি করেন? একটু ছাদে আসতে পারবে? আপনার কি মন খারাপ? না, যদি আসতে পারো তাহলে আসো, না হলে ঘুমিয়ে পড়ো। বলেই আহান ফোন কেটে দিল। অধরা অবাক হয়ে গেল। আহানের হলোটা কি? অধরা চোখ ডলে উঠে ছাদের দিকে গেল। ছাদে এসে চোখ বড় বড় হয়ে গেল। পুরো ছাদ আলোয় মম করছে। ছাদের মাঝখানে পাটির উপরে কেক রাখা, তার চারপাশে মোমবাতির আলো গোল করে সাজানো, একগুচ্ছ গোলাপ ফুলও আছে। নিমেষেই অধরার মন ভালো হয়ে গেল। কিন্তু আহান কোথায়? অধরার চোখ গেল পাশের কর্নারে। আহান চুপচাপ দাঁড়িয়ে আছে। অধরা গিয়ে আহানের কাঁধে হাত রাখলো। আহান পেছনে ঘুরে তাকালো। তুমি চলে এসেছো, চলো আমরা ছাদের মাঝখানে বসি। বলে অধরা হাত ধরে নিয়ে ছাদের মাঝখানে বসালো। নিজেও অধরার পাশে বসলো। আমি তোমাকে অনেক জ্বালাই, তাই না অধরা? তোমার জীবনে এই জ্বালানোর মানুষটা যদি না থাকে। আহানের কথা শুনে অধরার কলিজা কেঁপে উঠল। হঠাৎ এমন করে কথা বলছে কেন? আপনি এইভাবে কথা বলছেন কেন? আমাকে এসব কথা বলার জন্য বুঝি এত রাতে ঘুম থেকে তুলে নিয়ে আসলেন? তুমি আমাকে একটু ভালোবাসো না? আমি জোর করে তোমাকে ভালোবাসি। তুমি রুমে চলে যাও। তোমাকে এত রাতে বিরক্ত করার জন্য সরি। অধরা আহানের হাতের উপরে হাত রেখে বলল, এই যে আমাকে ছুঁয়েছেন, এখন মিথ্যে কথা বলুন, আমার ক্ষতি হয়ে যাবে। আপনি যদি চান আমার ক্ষতি হোক তাহলে মিথ্যে কথা বলুন, আর যদি না চান তাহলে সত্যি কথা বলবেন। আপনার মন খারাপ কেন? আহান হাত সরিয়ে দিয়ে বলল, বলো তো আজকে কি? জানি না। তা জানবে কি করে? আজকে আমাদের বিয়ের 6 মাস পূর্ণ হয়েছে। তোমার কি সেদিকে খেয়াল আছে? আমি ভেবেছিলাম তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নানির বাসায় এসেছো। এখন দেখছি তোমার মনেই নেই। আহানের কথা শুনে অধরা অসহায় দৃষ্টিতে আহানের দিকে তাকালো। আসলে এই চিন্তা করতে গিয়ে মানুষটাকে বেশ অবহেলা করা হয়ে গেছে। মানুষটা আমাকে কতটা ভালোবাসে, আর আমি কি না এই ছোট কথাটা ভুলে গেলাম? মানুষটা ঠিকই মনে রেখেছে। সত্যিই কি আমি মানুষটাকে ভালোবাসি না? এত চিন্তা করতে হবে না, তুমি রুমে চলে যাও। সরি। আহান মন খারাপ করে বসে রইল। অধরা গালে হাত দিয়ে আহানের দিকে তাকিয়ে আছে। আহান উঠে চলে গেল। পকেটে দুহাত গুজে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। অধরা মুখ ফুলিয়ে চিন্তা করছে কিভাবে আহানের রাগ ভাঙানো যায়। উঠে গিয়ে আহানের সামনে দাঁড়িয়ে দুই কান ধরে বলল, সরি, এরপর থেকে আর এমন হবে না। আহানের থেকে কোনো উত্তর আসলো না। অধরা আহানের কান ধরে বলল, এই দেখুন, আপনার কান ধরে বলছি, আর একদম হবে না। আহান অধরার হাত সরিয়ে দিল। একটা কথা বলুন তো, কি? আমি কার? আমার? তাহলে ভুলগুলো কার? অবশ্যই আমার। তাহলে রাগ করার কথা কার? তোমার। বলে আহান ড্যাব ড্যাব করে অধরার দিকে তাকালো। মেয়েটার মাথায় কি বুদ্ধি রে বাবা। শুনুন, আমি আপনার, তাই আমার ভুলগুলোও আপনার। নিন, এখন ঝটপট সরি বলে ফেলুন। কি সাংঘাতিক মেয়ে তুমি। আপনি যা বলেছেন আমি আপনার কথা মতো তাই করেছি। এখন আমি রাগ করেছি, আমার রাগ ভাঙান। অধরার কথা শুনে হেসে দিল আহান। আলতো করে অধরার কপালে চুমু খেলো আর বলল, চলো কেক কাটি। দুজন মিলে কেক কাটলো। আহান একটু কেক অধরার গালে মাখিয়ে দিল। অধরা মুখ গম্ভীর করে ফেললো। তা দেখে আহান অধরার গালের সাথে গাল মিলিয়ে নিজেও কেক মেখে দিল। দুজনেই হেসে দিল। আপনার মোমবাতিগুলো তো প্রায় ফুরিয়ে আসার পথে। ফুরিয়ে যাক, সমস্যা নেই। যার জন্য এত কিছু করলাম সে দেখে নিয়েছে। তুমি খুশি হয়েছো? অধরা দুহাত মেলে বলল, এতগুলো খুশি হয়েছি। তোমার জন্য একটা উপহার আছে। বলে পকেট থেকে ছোট একটা বক্স বের করলো। একটা সোনার চেন বের করে অধরার গলায় পরিয়ে দিল। অধরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। আহান অধরার সাথে দাঁড়িয়ে পড়ল। আপনি একটু দাঁড়ান, আমি নিচে থেকে একটু আসছি। আহান ভ্রুকুসকে তাকালো। ঘুমিয়ে যাবে না তো আবার? আরে না, আমি যাবো আর আসবো। বলে যেতে নিলে শাড়ির সাথে পা বেঁধে হুচট খেয়ে পরে যেতে লাগলে আহান ধরে ফেলল। শাড়ি পরতে পারো না, তাহলে শাড়ি পরেছো কেন? আমার সব জামা কাপড় তো আপনাদের বাসায়, এখানে একটা জামাও নেই, তাই শাড়ি পরতে হয়েছে। ঠিক আছে, সাবধানে যাবে। আচ্ছা বলেই অধরা নিচে গেল। একটু পরে হাতে ছোট একটা বক্স নিয়ে আসলো, গিফট পেপার দিয়ে মোড়ানো। আহানের হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য। কি এটা? খুলে দেখুন। আহান খুলতে লাগলো। খুলে ভেতরে সুন্দর কালো রঙের একটা ঘড়ি দেখতে পেল। আহানের মুখে হাসি বিরাজ করছে।
দেখেই বোঝা যাচ্ছে অনেক খুশি হয়েছে। এটা কার জন্য? আমার শ্বশুরের ছেলের জন্য। বলে আহানের হাত থেকে ঘড়িটা নিয়ে পরিয়ে দিল। আপনার পছন্দ হয়েছে? আমার বউ নিয়ে এসেছে আর আমার পছন্দ হবে না? আমার নিরামিষ বউ তাহলে স্বামীর কথা ভেবেছে? একদম আমাকে নিরামিষ বলবেন না। বলবো কি করবে? আপনি দেখবেন কি করব। নিরামিষ বউকে আর বলতে পারলো না আহান। তার আগেই আহানের অধরে নিজের অধর ডুবিয়ে দিল অধরা। একটু পরে আহানকে ছেড়ে দিয়ে আহানের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আমি রুমে যাব, আমার ঘুম পেয়েছে। আমাকে এভাবে এলোমেলো করে দিয়ে তোমাকে শান্তিতে ঘুমোতে দিব? মানে? অপেক্ষা করো, মানে বোঝাচ্ছি। বলে আহান ছাদের মোমবাতিগুলো নিভিয়ে দিতে লাগলো। অধরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আহানের কাণ্ড দেখছে। আহানের মোমবাতিগুলো নেভানো শেষ হলে অধরার কাছে আসলো। কোনো কথা না বলে অধরাকে কোলে তুলে নিল। হঠাৎ করে কোলে নেওয়ার জন্য অধরা ভরকে গিয়ে ভয়ে আহানের গলা জড়িয়ে ধরল। এই আপনি এমন কেন? হুটহাট করে এইভাবে কোলে তুলে নেন কেন? ভয় পেয়েছো? আমাকে নামিয়ে দিন। জি না ম্যাডাম, নামানোর জন্য কোলে নেইনি। আমি কি ছোট বাচ্চা আমাকে কোলে নিতে হবে? আহান কোনো কথা না বলে দেখে শুনে নিচে নামতে লাগলো। রুমে এসে অধরাকে নামিয়ে দিল। হাতের ঘড়িটা খুলে টেবিলে রাখলো। অতঃপর আরও একটি রাত তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। পরের দিন সকালবেলা দুজনেই অফিসে চলে গেল। গুরুত্বপূর্ণ ফাইলগুলো সাইন করা লাগবে। অধরা আহানের রুমের কাছে এসে বলল, স্যার আসবো? আসুন ম্যাডাম। আহানের কথা শুনে হেসে রুমের মধ্যে প্রবেশ করলো অধরা। স্যার এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। বসো, আমি করে দিচ্ছি। অধরা আহানের সামনের চেয়ারে বসলো। আহান ফাইলগুলো দেখে দেখে সাইন করছে। অধরা চুপচাপ বসে আছে। অধরা, তোমার মন খারাপ? না স্যার, তাহলে চুপচাপ কেন? এমনি ভালো লাগছে না। কোনো কিছু নিয়ে চিন্তা করছো? মনের মধ্যে কোনো কষ্ট থাকলে আমার সাথে শেয়ার করতে পারো, নিজেকে হালকা লাগবে। স্যার আমার কাজ আছে। আচ্ছা যাও, বাসায় গিয়ে কোথায় যাবে তখন কিন্তু বলতেই হবে। বলে ফাইলগুলো অধরার দিকে এগিয়ে দিল। অধরা ফাইলগুলো নিয়ে দরজার কাছে আসতেই পরে যেতে লাগলো। মাথায় হাজারো চিন্তা, শরীরটাও ভালো না। একদম বাজে অবস্থা হয়ে আছে অধরার। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। আহান ব্যস্ত হয়ে উঠে আসলো। অধরা সত্যি করে বলো, তোমার কি হয়েছে? কয়দিন হলো দেখছি তুমি খুব অস্বাভাবিক আচরণ করছো। আহান কিছু বলতে যাবে তার আগেই অধরার গা গলিয়ে আসলো। আহানকে কোনো কিছু না বলেই অধরা বেরিয়ে আসলো। ওয়াশরুমে এসে বমি করে দিল। চোখ মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকালো অধরা। চেহারার মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। এভাবে আহানের সামনে যাবে কি করে? এসব ভেবেই মুখ মুছতে মুছতে পেছনের দিকে ঘুরে দেখলো আহান তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। অধরাকে কিছু বলতে না দিয়ে অধরার হাত ধরে বাইরে নিয়ে আসলো। শুনো, তোমার হাত ছেড়ে দিচ্ছি। লক্ষ্মীমের মতো আমার পিছু পিছু আসবে। আহান আগে আগে হাঁটছে আর অধরা পিছু পিছু। গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, যাও বসো। অধরা চুপচাপ গিয়ে গাড়ির মধ্যে বসলো। আহানও গাড়ির মধ্যে বসে গাড়ি চালাতে শুরু করলো। অধরা চুপচাপ বসে আছে, মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। আহান আর চোখে একবার তাকিয়ে গাড়ি চালাতে মন দিল। গাড়িটা এসে একটি হসপিটালের সামনে দাঁড়ালো। আহান গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দিয়ে বলল, নেমে এসো। গাড়ি থেকে নেমে বাহিরে দাঁড়ালো। আমি যাব না। আমাকে এখানে নিয়ে আসলেন কেন? দেখো, আমি যা বুঝেছি তুমিও তাই বুঝেছো। আমি রেগে যাওয়ার আগে চলো। অধরা অসহায় দৃষ্টিতে আহানের দিকে তাকালো। আহান সামনের দিকে হাঁটা শুরু করলো। অধরা আহানের পেছনে পেছনে গেল। একজন নার্সের কাছে গিয়ে আহান কি যেন একটা বলল। তারপর একটা চেয়ারে অধরাকে বসিয়ে দিল। 10 মিনিট পরে ডক্টরের রুম থেকে একজন বেরিয়ে এসে বলল, আহানকে ভেতর আসুন। আহান অধরাকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে গেল। আরে মিস্টার চৌধুরী সাহেব যে আমার কাছে এসেছে, এতদিন পর আমার কথা মনে পড়েছে বুঝি? কি যে বলো না আপু, কেমন আছো? আমাদের বাসায় ঘুরতে যেতে পারো না? তিতির আপু মাঝে মাঝে তোমার কথা বলে অনেক। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ডক্টর হয়েছি, নিজের প্রিয়জনদের ঠিকমতো সময় দিতে পারি না। আমার নিজের কথা ভাবলে চলবে? পাশেরটা বউ নাকি? সমস্যা কি তাড়াতাড়ি বল ভাই, বাহিরে সবাই অপেক্ষা করছে, দেখে শেষ করতে হবে। হ্যাঁ, আমার বউ। অধরা আপুর কাছে সমস্যার কথা বলো। অধরা আহানের দিকে তাকিয়ে আছে। আহানের দিকে তাকিয়ে থাক
থাকলে হবে? তোমার কি হয়েছে সেটা আহান বলতে পারবে না গো আপু? আমাকে বলতে হবে, তাহলেই না আমি বুঝবো তোমার কি হয়েছে। তারপরে অধরা সবকিছু ডক্টরের কাছে বলল। আচ্ছা বুঝলাম, কয়েকটা টেস্ট দিচ্ছি, করিয়ে নিয়ে এসে আমার সাথে দেখা কর আহান। আচ্ছা আপু। বলে নীলোফার থেকে কাগজটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় 30 মিনিট ধরে বসে আছে অধরা আর আহান। এত লম্বা সিরিয়ালের মধ্যে তাদের সিরিয়ালই আসছে না। অধরা বিরক্ত হয়ে বলল, চলুন বাসায় চলে যাই, আমার ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে। একটু কষ্ট করো, এতক্ষণ যখন অপেক্ষা করেছি আর একটু করি। আমাদের মতো সবাই সমস্যায় পড়েই হসপিটালে এসেছে, তাই না বলো? অধরা আর কিছু বলল না। প্রায় 40 মিনিট পরে তাদের সিরিয়াল আসলো। সকল টেস্ট করে রিপোর্ট পেতে পেতে 2 ঘন্টারও বেশি সময় লেগে গেল। এতক্ষণ বসে থাকতে থাকতে অধরার শরীর আরও নেতিয়ে পড়েছে। ঘেমে একাকার হয়ে গেছে দুজন। ডক্টরের কাছে এসে আরও 20 মিনিট অপেক্ষা করা লাগছে। অবশেষে ডক্টরের কাছে পৌঁছালো দুজন। ডক্টর রিপোর্টগুলো দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কংগ্রাচুলেশন চৌধুরী সাহেব, আপনি বাবা হতে চলেছেন। আমি এমনি তো আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু তখন বলিনি, কারণ আন্দাজ করে আমি কখনো কিছু বলি না। এতক্ষণে সব ক্লান্তি নিমিষেই উধাও হয়ে গেল। আহানের মুখে প্রশান্তের হাসি ফুটে উঠল। অধরা আহানের মুখের দিকে তাকিয়ে দেখল। পৃথিবীর সব থেকে সুখী মানুষ বলে মনে হচ্ছে আহানকে। মানুষটা হাসলে এত সুন্দর লাগে কেন? পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে দেওয়ার জন্য মানুষটার মুখের হাসি যথেষ্ট। কিরে আহান, খালি হাসলেই হবে? মিষ্টি খাওয়াবি না? চলো তোমাকে মিষ্টির দোকানে বসিয়ে দিয়ে আসি। না রে ভাই, আজকে না, অন্য কোনো দিন। আর একটা রোগী অপেক্ষা করে আর রয়েছে, দেখে বাসায় যাব। মেয়েটাকে আমার কথা দিয়েছি আজকে আগে বাসায় যাব। কিন্তু তোর বউয়ের এত চিন্তা কিসের রে? শরীরের প্রচুর দুর্বল, খাওয়া দাওয়া একদম ঠিক মতো করে না। এভাবে চলতে থাকলে বেবির ক্ষতি হবে। ওকে চিন্তা মুক্ত থাকতে বলবি, নিয়মিত ভালো মন্দ পুষ্টিকর খাবার খাওয়াবি। এমন সময় একটু এমন হয়, চিন্তার কিছু নেই। তোর বউয়ের শরীর অত্যন্ত দুর্বল। তোর বউকে এখন সম্পূর্ণ বেড রেস্টে রাখবি, কেমন? এখন এখান থেকে যা। তাড়িয়ে দিচ্ছ আপু? এটা আমার বাসা না যে তোকে ভাত তরকারি রান্না করে খাওয়াবো। তুই আমার ভাই, তোর উপর আমার অধিকার আছে, তার জন্যই তোকে তাড়িয়ে দিচ্ছি। সবাইকে তো আর এভাবে বলতে পারবো না, জ্বালাস না। আচ্ছা আপু, আজ তাহলে আসি। তুমি সময় করে আমাদের বাসায় ঘুরে এসো। আচ্ছা ঠিক আছে। আহান অধরাকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে বসলো দুজন। অধরা একদম স্তব্ধ হয়ে গেছে। আহানের মুখে হাসি বিরাজমান। পৃথিবীর সমস্ত সুখ আহানের মুখে এসে ধরা দিয়েছে। চৌধুরী বাড়িতে আজ খুশির মেলা বসেছে। সমস্ত খুশি এসে ধরা দিয়েছে চৌধুরী বাড়ির প্রতিটা মানুষের মুখে। সবাই গোল হয়ে অধরাকে ঘিরে বসে আছে। হাজার রকমের প্রশ্ন করছে। অধরা চুপচাপ সবার মুখের কথা শুনছে। বাড়ির সবার এত খুশি দেখে অধরার মনে ভয় জেঁকে বসেছে। সত্যিটা জানার পরে সবাই তাকে এভাবে ভালোবাসবে তো? সবার মুখে হাসি থাকলেও হাসি নেই অধরার মুখে। কি ব্যাপার, সবাই আজ এত খুশি কেন? নতুন অতিথি আসছে রে তিথির, তুই খালামণি হতে যাচ্ছিস। তাহলে তোমাদের আরো একটা খুশির খবর দিই। কি রে মা? তোমাদের সামনে যে নতুন বাসাটা হয়েছে সেটা আমাদের বাসা। তিতিরের কথা শুনে সবাই তিতিরের দিকে তাকিয়ে আছে। আহান খুশি হয়ে বলল, সত্যি বলছো আপু? তাহলে এখন থেকে প্রতিদিন দুপুরবেলা আমি বাটি নিয়ে তোমাদের বাসায় তরকারি নিয়ে আসতে যাব। কেন, তোমার বাবা তোমাকে খেতে দেয় না? তোর বাবার মতো আমার বাবা গরু চোর না। তোর বাবা গরু চুরি করে একটা বাড়ি করে ফেললো রে রোহান। আহান, মেয়েটাকে নিয়ে উপরে যা, কান্ত দেখাচ্ছে মেয়েটাকে অনেক। দেখাবে না? ঠিক মতো খাওয়া দাওয়া করে না, নিজের শরীরের যত্ন নেয় না, প্রচুর চিন্তা করে। নীলোফা আপুর কাছে নিয়ে গিয়েছিলাম আজকে। আপু বলল অধরার শরীর অনেক দুর্বল। আচ্ছা তুই চিন্তা করিস না, আমিও দেখবো মেয়েটা এখন থেকে কিভাবে না খেয়ে থাকে, কিভাবে নিজের প্রতি অযত্ন করে, আমিও দেখবো। আহান আর কোনো কথা না বলে অধরাকে নিয়ে উপরে চলে গেল। নিজের রুমে এসে হাফ ছেড়ে বাঁচলো অধরা। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে মাথায় তোয়ালে মুড়িয়ে হাতে ভেজা কাপড়গুলো নিয়ে বের হলো। এই অবেলা করে গোসল করলে অধরা, যদি ঠান্ডা লেগে যায় দাও, কাপড়গুলো আমার কাছে দাও, আমি মেলে দিয়ে আসছি। বলে অধরার হাত থেকে কাপড়গুলো নিয়ে বেলকনিতে গিয়ে মেলে দিয়ে আসলো। মাথায় তোয়ালে মুড়িয়ে রেখেছো কেন? ঠান্ডা লেগে যাবে। বলে অধরার মাথা থেকে তোয়ালেটা
খুলে যত্ন সহকারে চুলগুলো মুছে দিতে লাগলো। চুলগুলো মুছে দিয়ে হালকা করে ফ্যান ছেড়ে দিয়ে বলল, তুমি একটু এখানে বসো, তাড়াতাড়ি চুলগুলো শুকিয়ে নাও, আমি গোসল করে আসছি। বলে আহান চলে গেল। অধরা কিছু বলছে না দেখেও আহান চুপ করে আছে। পরে মাথা ঠান্ডা হলে সবকিছু শুনে নিবে। অধরা বিছানায় বসে আছে, চিন্তা করছে আজকে রাতে একটা ব্যবস্থা করতে হবে। আহান গোসল করে এসে অধরার পাশে বসলো। অধরার মুখে অজস্র ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে আহান। অধরা বিরক্ত হয়ে বলল, এত জ্বালাচ্ছেন কেন? আজকে তোমাকে জ্বালাতে জ্বালাতে বিরক্ত করে ফেলবো। ডক্টর আপুটা কে ছিলেন? আপনি কিভাবে তাকে চেনেন? ওটা নীলুফা আপু, তিতির আপুর বেস্ট ফ্রেন্ড। সেই জন্য তোমার সাথে এমনভাবে কথা বললো? আহান অধরার দিকে তাকিয়ে আছে। অধরা আমতা আমতা করে বলল, না মানে আপনার সাথে। সত্যি করে বলো তো, তোমার এত চিন্তা কিসের? মানুষের মাথা কতটা খারাপ হলে এসব ভুলভাল কথা বলে। আপনি কাকে ভুলভাল বলতে দেখলেন? অধরা, তুমি খুশি হওনি? খুশি হব না কেন? তোমার মধ্যে আমি কোনো অনুভূতি দেখতে পাচ্ছি না। সব অনুভূতি কি প্রকাশ করতে হবে? আমার কেন জানি মনে হচ্ছে তুমি খুশি হওনি। তোমার কি আমার সাথে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে? যদি আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো, আমি তোমাকে মুক্ত করে দিব। জোর করে আমার সাথে সংসার করতে হবে না। আর বাচ্চাটাও। আহানকে কিছু বলতে না দিয়ে আহানকে জড়িয়ে ধরে শব্দ করেই কান্না করে দিল অধরা। আহান শক্ত করে অধরাকে নিজের সাথে মিলিয়ে নিল। কিসের এত কষ্ট মেয়েটার? সারাদিন কি নিয়ে তো চিন্তা করে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, তবুও কাউকে কিছু বলছে না। আহান অধরার চোখের পানি মুছে দিয়ে বলল, অধরা, আমার দিকে তাকাও। কি হয়েছে আমাকে বলো, তোমার কোথায় কষ্ট হচ্ছে? আমাকে কখনো ঘৃণা করবেন না তো? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটাও যদি তুমি হও, তবু আমি তোমাকে ঘৃণা করতে পারবো না। বরং অভিশাপ দিব, যেন তুই সব সময় ভালো থাকো। আপনি এত ভালো কেন? খুব বেশি ভালো? হ্যাঁ। তাহলে ভালোবেসে যাও। আমি পেয়ারা খাবো, আমার জন্য পেয়ারা নিয়ে আসুন এক্ষুনি। তুমি পেয়ারা খাবে? একটু অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি। বলে আহান উঠে চলে গেল। আহান চলে যাওয়ার সাথে সাথে অধরা কাউকে ফোন করে বলল, আজকে শেষ রাতে দেখা করবে, আমার কথা নড়চড় যেন না হয়। বলে ফোন রেখে দিল। প্রায় 30 মিনিট পরে আহান পেয়ারা হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। অধরা তখন শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। আহানকে দেখে উঠে বসলো। খুশি হয়ে আহানের হাত থেকে পেয়ারাগুলো নিতে যাবে তখনই আহান তার হাতের মুঠোয় করে আনা মুড়িগুলো অধরার মুখে পড়ে দিল। অধরা মুড়িগুলো খেয়ে বলল, এটা কি হলো? তুমি গোসল করেছো? দানা পানি কিছু খাওনি? আম্মু বলেছে গোসল করার পরে ফল খেতে হয় না, তাই আসার সময় হাতে করে এক মুঠো মুড়ি নিয়ে এসেছি, এখন খাও। আপনি এসব বিশ্বাস করেন? আমি আম্মুর কথা শুনি। অধরা আর কোনো কথা না বলে খেতে শুরু করলো। আহান অধরার দিকে তাকিয়ে আছে। অধরা একটা পেয়ারা এগিয়ে দিয়ে বলল, খাবেন? তুমি খাও। আর কি খাবে বলো? যা যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, এনে হাজির করার দায়িত্ব আমার। বাচ্চার জন্য এত ভালোবাসা? কই, আমাকে তো এত ভালোবাসেন না। জি না ম্যাডাম, আমার কাছে সবার আগে তুমি, তারপরে সব কিছু। আচ্ছা, ডক্টর যদি বলে আমাকে অথবা বাচ্চার মধ্যে একজনকে বাঁচাতে হবে, তখন আপনি কি করবেন? একদম বাজে কথা বলবে না, তোমার কাছে থাকবই না। বলে রুম থেকে রেগে চলে গেল আহান। অধরা আহানের যাওয়ার দিকে চেয়ে থেকে হালকা হাসলো। সন্ধ্যার দিকে তিতলি আসলো বাসায়। তিতলিকে দেখে সবাই বেশ খুশি হয়েছে। কতদিন হলো মেয়েটা আসে না। কেউ কি ভেবেছিল তিতলির মতো মেয়ে একদিন গুছিয়ে সংসার করবে? কি রে মা, রাত করে এলি কেন? সকাল করে আসলে কি হতো? বাবা মাকে ভুলে গেছিস? এতদিন পর আসলি। তিতলি বলল, বাসায় নতুন অতিথি আসছে। আর এটা শোনার পরে আর থাকতে পারলাম না, চলে আসলাম তোমাদের সাথে আনন্দ ভাগ করতে। খুব ভালো করেছিস, এখন যা ফ্রেশ হয়ে আয়। তিতিরকে দেখে তিতলি জড়িয়ে ধরলো। আপু কেমন আছো? তুমি দিন দিন এত মোটা হয়ে যাচ্ছ কেন? একটু কম করে খাবে বুঝলে? দুলাভাইয়ের সবকিছু খেয়ে ধ্বংস করে ফেললে। কেন রে, তোর জামাই তোকে খেতে দেয় না? তুই দিন দিন এত শুকিয়ে যাচ্ছিস কেন? দুলাভাই তোমাকে কোন দোকানের চাল খাওয়ায় আপু? আমাকে দোকানের নাম বলো, আমিও বীরকে বলবো সেই দোকান থেকে চাল কিনে নিয়ে আসতে, যেন তোমার মতো মোটা হতে পারি। তিতলির কথা শুনে সবাই হেসে দিল। তিতলি আর কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। মা, অথরা কোথায়? অথরার সাথে আমার অনেক কথা আছে। নিজের রুমেই আছে, আহান মেয়েটাকে নিচে নামাতে দিচ্ছে না। তিতলি কোনো কথা না বলে উপরে চলে গেল। অধরা রুমের কাছে এসে বলল, আসবো? অধরা শুয়েছিল। তিতলির কথা শুনে
উঠে বসলো। এসো আপু, অনুমতি নেওয়ার কি আছে? শুনলাম বাসায় নতুন অতিথি আসছে, শরীরের যত্ন একদমই নেওয়া হয় না। আহান আমাকে সবকিছু ফোন করে বলছে। উনি একটা পাগল, ওনার কথা শুনো না আপু। ওই পাগলটাই কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। তুমি অনেক ভাগ্যবতী অধরা। অধরা হালকা হেসে তিতলিকে বলল। আপু বসো। তিতলি অধরার পাশে বসে বলল, আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে অধরা। তুমি আমার ভাইকে কখনো কষ্ট দিও না। তোমাকে ছাড়া আমার ভাইটা বাঁচতে পারবে না। উনি যদি আমাকে ওনার কাছে রেখে দেন তাহলে আমি সারা জীবন ওনার কাছে থেকে যাব আপু। অধরা, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আমি তোমার অনেক ক্ষতি করে ফেলেছি বোন। অধরা তিতলির দিকে তাকিয়ে আছে। তিতলি কি ক্ষতি করেছে তার? তিতলি কিছু একটা বলতে যাবে, তখনই আহান রুমে আসে। আপু কখন আসলে? একটু আগে এসেছি। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আসেনি? না রে, আসেনি। আহান, তুই এত কিপটা কেন রে? খালি হাতে আমার সাথে কথা বলতে এসেছিস? লজ্জা করে না? তোর বাচ্চা হলে আমি তাকে বলে দিব তার বাবা কি পরিমাণ কিপটা ছিল। আমিও বলে দিব তার খালামণি কি পরিমাণে কিপটা ছিল। তার খালামণি তাকে খালি হাতে দেখতে এসেছিল। তোর মুখ আমি সেলাই করে দিব। নিচে গিয়ে দেখি আয় কত কিছু নিয়ে এসেছি। সেটা বাসার সবার জন্য নিয়ে এসেছো, আমার মেয়ের জন্য কি নিয়ে এসেছো? তোর মেয়ে হবে? কে বলল? আমি বললাম না, আমাদের ছেলে হবে। না, আমাদের মেয়ে হবে। অধরা তিতলি বলল ছেলে হবে। তারপর তিনজন মিলে প্রচুর ঝগড়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিচে চলে গেল। রাতে সবাই মিলে খেয়ে শুয়ে পড়ল। আহান সবসময় অধরার সাথে থাকছে, তাই তিতলির সাথে কথা বলতে পারেনি অধরা। পাশাপাশি দুজন শুয়ে আছে। আহান ঘুমিয়ে গেছে। ঘুম নেই অধরার চোখে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তার জন্য যদি তার বাচ্চার ক্ষতি হয়, ভাবতে অধরার শরীর কাটা দিয়ে উঠল। এসব ভাবতে ভাবতে অধরা ঘুমিয়ে গেল। ভোরের আজান কানে আসতেই অধরা উঠে অজু করে নামাজ পড়ে নিল। শেষ রাতে ওঠার কথা ছিল, উঠতে পারল না। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। হালকা অন্ধকার হয়ে আসছে চারিদিকে। অধরা বোরখা পরে গায়ে চাদর মুড়িয়ে আস্তে করে রুম থেকে বেরিয়ে আসলো। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে আছে। অধরার গা ছমছম করে উঠল। তাড়াতাড়ি করে বেরিয়ে গেল অধরা। অবশেষে নির্দিষ্ট স্থানে এসে পৌঁছালো অধরা। অন্ধকার রুমে মাথায় হাত দিয়ে বসে আছে একটি যুবক। অধরা ধীর পায়ে যুবকটির কাছে এগিয়ে আসলো। আস্তে করে বলল, বীর। অধরার গলার আওয়াজ পেয়ে বীর সামনের দিকে তাকালো। বীর মৃদু হেসে বলল, আমাদের কুইনও তাহলে কাউকে ভালোবেসে ফেললো? তোমার সাথে এসব কথা বলার জন্য আমি আসিনি। আমাকে ভালোবাসো না কেন অধরা? আমাকে ভালোবাসলে কি এমন ক্ষতি হতো অধরা? আমাকে একবার ভালোবেসে দেখতে, পৃথিবীর সব নিয়ম ভেঙে তোমাকে আমার করে নিতাম। নাম ধরে কথা বলতে শিখে গেছো। আমি তোমার ছোট নই কুইন, আমি তোমার থেকে যথেষ্ট বড়। শুধু স্যারের আদেশে তোমাকে ম্যাডাম বলি। যাই হোক, আপনার নাম ধরে বলার জন্য সরি ম্যাডাম। শুনলাম ডক্টর শারমিনকে নাকি আমাদের সব খবর তুমি দিচ্ছ। বেইমানি কেন করলে বীর? তুমি কেন আমাকে রেখে আহানকে বিয়ে করলে? তোমার এত টাকার দরকার ছিল আমাকে বলতে, টাকা দিয়ে ভরিয়ে দিতাম। তুমি কি জানতে না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি আমার অনুভূতি বুঝতে পারতে না? নিজের পুরো জীবনটা তোমার জন্য শেষ করে দিলাম। তুমি আমাকে কেন ভালোবাসলে না কুইন? তোমাকে যেদিন চৌধুরী বাড়িতে দেখেছিলাম সেদিনই চিনে ফেলেছিলাম। তিতলির মুখে যখন শুনলাম তুমি কিছু টাকার জন্য আহানকে বিয়ে করেছ, বিশ্বাস করো আমার পুরো দুনিয়া এলোমেলো হয়ে গিয়েছিল। তবু আশা ছিল তুমি আমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি আসলে না। তুমি আহানকে ভালোবেসে ফেললে। আমাকে ভালোবাসলে কি ক্ষতি হতো তোমার? বীর, তুমি বিবাহিত, ঘরে তোমার বউ আছে, তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। কুইন কখনো কাউকে ভালোবাসে না। আহানের কথা বলছো? আমি আহানকে ভালোবাসি নাই, আহান আমাকে ভালোবাসতে শিখিয়েছে। আহান এমন একটা মানুষ যাকে ভালো না বেসে থাকার কোনো উপায় নেই। আমি তোমার সাথে এসব কথা বলতে আসিনি, আসল কথায় আসো। আমি যদি তোমার সংসার শেষ করে দেই? তাহলে তোমাকে মেরেই 20 নাম্বার খুন করা পূর্ণ করব। যদি তোমাকে শেষ করে দেই? অধরা শব্দ করে হেসে বলল। কুইনকে তুমি মৃত্যুর ভয় দেখাচ্ছ বীর? কুইন সব সময় মৃত্যু হাতে নিয়ে ঘোরে। হাসালে বীর। কুইন কিন্তু একা নেই। এখন কুইনের সংসার হয়েছে, কুইনের পেটে বাচ্চা হয়েছে। কুইন না হয় নিজের কথা চিন্তা করে না, কিন্তু তার সন্তান, স্বামী, পরিবারের কথা তো চিন্তা করে। বীর, খুব সাহস হয়ে গেছে। একদম আমাকে ধমকাবে না অধরা। এতদিন তোমাকে পাওয়ার জন্য সবকিছু করেছি, সেই তুমি আমার হলে না। আমি আর তোমার জন্য কিছু করব না। অধরা না হয় তোমাকে ভালোবাসে না, আমি তো তোমাকে ভালোবাসি বীর। তাহলে আমাকে কেন ভালোবাসলে না বীর? তিতলি তুমি?
অধরা অবাক হয়ে তাকিয়ে আছে। হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে অধরার। কেন আমাকে আশা করেছিলে না বুঝি? ভুল সময় চলে আসলাম, এখন দুজন মিলে আমাকে মেরে ফেলবে? আপু, তুমি আমাকে যেমনটা ভাবছো আমি আসলে ঠিক তেমনটা নই। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, তুমি আমাকে প্লিজ ভুল বোঝো না। তুমি আমাকে কি বলবে অথরা? তুমি তো আমার থেকেও বড় খেলোয়াড়। তুমি সেই কুইন যে কিনা বীরকে ফোন করে এখানে সেখানে আসতে বলতে। আপু, আমি তোমাকে বুঝিয়ে বলছি, প্লিজ আহানকে কিছু বলো না আপু। আমি সব সমস্যার সমাধান করার জন্য এসেছি। কি করবে? আমাকে মেরে 20 নাম্বার খুন পরিপূর্ণ করবে? আপু, এইভাবে বলছো কেন? আমি বিনা কারণে কাউকে মারিনি। আমি যাদের মেরেছি তারা মানুষরূপী এক একটা জানোয়ার, অমানুষ, পশু। বিশ্বাস না হলে তুমি বীরকে বলতে পারো। বীর, আপুকে সত্যি কথাটা বলো। কাকে সত্যি কথা বলার কথা বলছো কুইন? সে নিজেও ডক্টর শারমিনকে সাহায্য করেছে পালাতে। বীরের কথা শুনে অধরা অবাক হয়ে বলল, মানে? অথরা তুমি বীরের কথা শুনো না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আপু, আমি তোমার সব কথা শুনবো, তুমি প্লিজ আহানকে কিছু বলো না। অথরা, আহান তোমার স্বামী, তোমার উচিত ছিল না আহানকে সবকিছু জানিয়ে দেওয়া? তিতলি, আমি চলে এসেছি, তাড়াতাড়ি আমার টাকা আমাকে বুঝিয়ে দাও। খালা তুমি? অধরা তুই? আপু, তুমি খালাকে চেনো? শারমিন পালিয়ে যেতে লাগলে অধরা খপ করে ধরে ফেলল। আজকে তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। বলো, আমার বাবা মা কোথায়? আমি এমনিতেও আমার বাবা মাকে কাছে পাচ্ছি না, তোমাকে বাঁচিয়ে রেখে লাভ নেই। মনির যদি আমার না হয় তাহলে আমি সবকিছু এলোমেলো করে দিব, কাউকে বাঁচতে দিব না। সবাইকে মারার জন্য তুমি নিজে বেঁচে থাকলে তো সবাইকে খুন করবে। তার মানে তুই সেই সাইকো কুইন, সেজন্য তোর বাবা মায়ের এত গর্ব তোকে নিয়ে? খালা, বলো না আমার বাবা মা কোথায়? আমার মা তো তোমার নিজের বোন হয়, নিজের বোনের সাথে বেইমানি করতে তোমার বিবেকে বাধা দিচ্ছে না? এই মহিলার বিবেক বলতে কিছু নেই অথরা। দিনের পরে দিন আমার থেকে টাকা নিয়ে এখানে সেখানে পালিয়ে বেরিয়েছে। তুমি বা সাহায্য করছো কেন আপু? তোমার বাবা আর আমার বাবা বিজনেস পার্টনার ছিল, একটা কোম্পানি দুজন মিলে ভাগ করে চালাতো। কিন্তু তোমার বাবা আমার বাবার সাথে বেইমানি করে, পুরো কোম্পানি নিজের নামে করে নেয়, আর আমার বাবা বসে যায় পথে। আমি তখন ছোট ছিলাম অথরা, আমি নিজের বাবার অসহায়ত্ব দেখেছি। একবেলা খেলে দুবেলা না খেয়ে থেকেছি। আমার বাবা পথে পথে ঘুরেছে, শুধু টাকার অভাবে একটা চাকরি করতে পারিনি। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে এসে ক্লান্ত শরীরটা মাটিতে এলিয়ে দিয়েছে। বুকে হাত দিয়ে চেপে ধরে রেখে বুকের ব্যথা কমানোর চেষ্টা করেছে। বুকে হাত দিয়ে চেপে ধরলেই কি বুকের ব্যথা কমে যায়? আমার বড় আপুরা আমাদের দেখতে পারেনি। মামারা আমার মাকে কত অপমান করত, কত বাজে কথা শুনিয়েছে, তার ঠিক নেই। আমাদের জীবন যতটা সুন্দর দেখায় ততটা সুন্দর ছিল না অধরা। আমি তোমাকে কষ্ট দিয়ে তোমার বাবাকে বোঝাতে চেয়েছিলাম প্রিয় কিছু মানুষ কষ্ট পেলে কেমন লাগে। অধরা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি যেগুলো বলছো সেগুলো যদি আমার বাবা করে থাকে তাহলে আমার বাবা নিঃসন্দেহে অন্যায় করেছে। আমি নিজে আমার বাবাকে শাস্তি দেব। বাবাকে শাস্তি দেওয়ার জন্যই তাকে চাই, কিন্তু সে কোথায় বলো না আপু? কোথায় লুকিয়ে রেখেছো? আমি জানি না অথরা। আমার সাথে ডক্টর শারমিনের শেষ কথা হয়েছিল কক্সবাজার গিয়ে। সেখানে গিয়ে আমি তাকে টাকা দিয়েছিলাম। এরপরে দেখা হয়েছে কিনা আমার সঠিক মনে নেই। তোমার বাবা মা কোথায় ডক্টর শারমিন জানে। আমি ওদের বাংলাদেশ থেকে আমেরিকায় নিয়ে গিয়েছিলাম, কিন্তু উনি তোর বাবা মাকে আমার থেকে কেড়ে নিয়ে গেছে। আমি মনে করেছি তুই নিয়ে এসেছিস তোর বাবা মাকে, সেজন্য আমি বাংলাদেশে এসেছি। বীর বুকে হাত দিয়ে বলল, হায় হায়, সাইকো কুইনের চোখে মুখে কি অসহায়ত্ব। বেশ মজা লাগে জানো তো। কুইন জানো শারমিনকে পালাতে কে সাহায্য করেছে? এই বীর নিজেই করেছে। অধরা রেগে বীরের কলা টেনে ধরে বলল, জানোয়ারের বাচ্চা, আমারই নুন খেয়ে আমার সাথেই বেইমানি করলি? তুই জানিস কুইন রেগে গেলে কি হয়? তোকে আমি বাঁচতে দেব না। এমন ভাবে টুকরো টুকরো করব যে রাস্তার কুকুরও তোর দিকে তাকাবে না। আমি চাইলেই তোমাকে আঘাত করতে পারি অধরা, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে আঘাত করা যায় না। অথরা প্লিজ তুমি বীরকে ছেড়ে দাও, আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাইছি। বীর রেগে তিতলির চুলগুলো হালকা করে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাদের মধ্যে আসার?
বউ আছিস, বউয়ের মতো থাকবি, একদম আমাদের মধ্যে আসার চেষ্টা করবি না। তিতলির শরীরে আঘাত করার জন্য অধরা আরও রেগে গেল। অদ্ভুতভাবে শরীরের মধ্যে অজানা শক্তি কাজ করতে শুরু করলো। অধরা কষে বীরকে থাপ্পড় বসিয়ে দিল। তুই আমার সামনে আমারই বোনের গায়ে হাত দিস, তোর হাত আমি আজই কেটে ফেলবো। অধরা রুমের কর্নার থেকে একটা চাকু বের করে নিয়ে আসলো। বীরের হাতে চাকু বসাতে যাবে, তখনই তিতলি এসে বাধা দেয়। অধরা রাগের বসে তিতলিকে ধাক্কা দেয়। তিতলি পরে যেতে নিলে কেউ এসে তাকে ধরে ফেলে। অধরা বীরের গলায় চাকু ধরে বলল, কুইনের সাথে বেইমানি করার শাস্তি একটাই, মৃত্যু। আমার 20 নম্বর খুনটা তোকে দিয়েই করবো বীর। তাহলে কুইন যে একটা নিরপরাধ মানুষকে মেরেছে, একটা বাচ্চা মেয়েকে বাবাহারা করেছে, এখন কুইনের কি শাস্তি হওয়া দরকার? কুইন কখনো নিরপরাধ মানুষকে মারে না বীর। বলে বীরের গলায় চাকু চেপে ধরলো। সাথে সাথে গলা থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। তিতলির সামনে থাকা মানুষটির দিকে তাকিয়ে মুখ দিয়ে অটোমেটিকলি বলল, আহান তুই? বলে সামনের দিকে তাকিয়ে বলল, অথরা মেরো না বীরকে, আমি বাঁচতে পারবো না। আহান আমি তোর পায়ে পড়ি, অথরাকে থামা, আমার বীরকে বাঁচিয়ে দে। কথা দিচ্ছি বীরকে নিয়ে দূরে কোথাও চলে যাব আমি। আমার ছোট চাচা আমিরুল ইসলামকে মনে পড়ে কুইন? কি নৃশংসভাবে মেরেছিলে, পুরো বাংলাদেশ দেখেছিল। আজ আমি আমার চাচার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। আমার ছোট বোনটা বাবার বিকট চেহারার পাশে বসে বসে প্রচুর কেঁদেছিল। মাসের পরে মাস চলে যেত, আমার বোন বলতো বাবা আসে না কেন। কোনো উত্তর ছিল না আমার কাছে, কিন্তু আজ তোমাকে শেষ করে আমি আমার বোনের উত্তর দিব। তোমার চাচা যে নিকৃষ্ট কাজ করেছিল শুনলে তোমার নিজেরই ঘৃণা হবে। সেই বংশের ছেলে আর কত ভালো হবে তার প্রমাণ তুমি নিজেই দিয়ে দিলে। আমি তোমাকে বলে চাকু উঁচু করে বীরের দিকে তাক করলো। বীরের বুক বরাবর বসাতে যাবে, আহান এসে অধরার হাত ধরে ফেলল। বীর শব্দ করেই হেসে ফেলল। অধরা এতক্ষণে বীরের শান্ত থাকার কারণ বুঝতে পারল। নিমেষে অধরার সব রাগ উড়ে গেল, হাত আলগা হয়ে গেল, পুরো শরীর ভয়ে অবশ হয়ে আসছে। ধীর গতিতে পুরো শরীর কাঁপতে শুরু করলো। এত তারা কিসের সাইকো কুইন? আস্তে ধীরে সুস্থ মারুন। কুইন তো ভুল করে না, দিনের বেলা আসছেন খুন করতে, ধরা খেয়ে যাবেন। আপনার মতো বিচক্ষণ মানুষ এত বড় ভুল করে ফেললো? আহানের কথা শুনে অধরা ভয়ে চুপসে গেল। মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। বীর হাসতে হাসতে বলল, বাহ বাহ, আমাদের কুইনের চোখে মুখে ভয়। মাফিয়া কুইনদের লিডার স্বয়ং সাইকো কুইন ভয় পাচ্ছে, তাও আবার একটা সাধারণ মানুষকে। এটা টিভিতে হেডলাইন দেওয়া উচিত। আহান দেখো কেমন মেয়েকে ভালোবাসা তুমি, নিজের বউয়ের আসল রূপটা দেখে নাও। তোমাকে আমি কি বলেছিলাম অধরা? আহানের কথার উত্তর করতে পারল না অধরা। আহান ধমক দিয়ে বলে উঠল, কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ না? আমি আপনাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু ভয়ে বলতে পারিনি। যদি আপনি আমাকে ছেড়ে চলে যান। বেইমানি কেন করলে? তোমাকে বলেছিলাম না সবকিছু সহ্য করে নিব, কিন্তু বেইমানি সহ্য করব না। আমি আপনার সাথে বেইমানি করিনি, শুধু আপনাকে হারানোর ভয়ে সত্যি কথাটা বলিনি। এখন সবকিছু পুলিশের কাছে গিয়ে বলবে? অধরা অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে আছে। এই সুযোগে শারমিন অধরাকে আঘাত করার চেষ্টা করলে আহান শারমিনের হাত ধরে ফেলে। শারমিনের হাতে ব্লেড থাকায় আহানের হাত কেটে রক্ত ঝরতে শুরু করলো। স্যার, পুরনো কাশন দিয়ে আবার ঘাটতে শুরু করেছে অধরার ভিড় মিলে। আহান সবকিছু জেনে গেছে, এখন অধরাকে পুলিশের হাতে তুলে দিবে। থানা পর্যন্ত পৌঁছানোর আগে অধরাকে শেষ করে ফেলো। অধরা যদি পুরনো কাশন দিয়ে ঘাটতে শুরু করে তাহলে আমি ধরা পড়ে যাব। অধরা যে মেরে আমাকে 1 সেকেন্ডের জন্য বাঁচিয়ে রাখবে না। আহানের দখলে অধরা। চিন্তা করো না, আমি আসছি। বাংলাদেশে আসছিলাম শান্তির জন্য, এসে বিপদে পড়ে যাব ভাবতেই পারিনি। রাখো, দেখছি খেলা ঘোরানো যায় কিনা। ফোনটা রেখে এই লোকটির মাথায় চিন্তার পাহাড় জমে গেল। কাঁপিয়ে তুলছে পুরনো অতীত। কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। তবে সত্যিটা সবার সামনে চলে আসবে। আমি জানি অধরা এমন একটা মেয়ে, পুলিশ অধরার বিরুদ্ধে একটা প্রমাণও পাবে না। আইন প্রমাণ ছাড়া কথা বলে না। এখন আমি কি করব? রক্তমাখা হাত নিয়ে অধরার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো আহান। ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? খালা পালিয়ে গেল, আমার খালাকে ধরতে হবে। প্লিজ এমন করবেন না, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। অধরার কোনো কথাই আহানের কানে যাচ্ছে না। গাড়িতে তুলে গাড়ি চালানো শুরু করলো। আমি জানতাম আমার সত্যিটা জানার পরে আপনি আর আমাকে ভালোবাসবেন না, আমাকে ঘৃণা করবেন। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। অধরার কথার কোনো উত্তর করছে না আহান। সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। 1 ঘন্টা পরে গাড়িটা থানার সামনে এসে দাঁড়ালো। অধরাকে টানতে টানতে
থানার ভেতরে নিয়ে গেল। খুব সকাল হওয়ায় থানায় খুব একটা মানুষজন নেই, সবাই ঘুমোচ্ছে। দু একজন দেখা যাচ্ছে। আহান গিয়ে যিনি অভিযোগ লেখেন তাকে ডেকে নিয়ে আসলো। তারপর অধরার নামে অভিযোগ করলো। তিনি অভিযোগ লেখা শেষ হলে দুটো মহিলা পুলিশকে ডেকে নিয়ে আসলেন। ওরা এসে অধরাকে নিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। অধরা ফেলফেল করে আহানের দিকে তাকিয়ে আছে। আহান আস্তে করে বলল, তো সাইকো কুইন, আপনার কেমন লাগছে? আপনি যদি আমাকে বিষও দেন সেটা আমি অমৃত মনে করে গ্রহণ করে নেব। আমাকে যদি সারা জীবন জেলে পচে মরতে বলেন আমি বিনা শর্তে রাজি হয়ে যাব। আপনি আমাকে ছাড়া ভালো থাকতে পারবেন তো? অধরার কথা শুনে আহান চোখ নামিয়ে নিল। চলে যেতে নিলে অধরা ভেতর থেকে দুহাত বের করে আহানের হাত ধরে ফেলল। বাহিরে এসে আটকানোর ক্ষমতা নেই। ভেতর থেকে একটা প্রচেষ্টা করলো অধরা। আহান অধরার হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। অধরার নিচে বসে কান্না করতে শুরু করে দিল। আমি জানতাম আমার সত্যিটা জানার পরে আপনি আমাকে আর ভালোবাসবেন না। তাহলে কেন আমাকে এভাবে এলোমেলো করে দিলেন আহান? আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে আপনাকে ছাড়া। সারা জীবনই যদি না রাখবেন তাহলে কেন এত মায়ায় জড়ালেন? হাসি খুশি পরিবারটা নিমেষেই নিস্তব্ধ হয়ে গেছে। ড্রয়িং রুমে পিনপর নীরবতা চলছে। তিতলি সবকিছু সবাইকে বলে দিয়েছে। ডক্টর শারমিন পালিয়েছে। আহানকে ঘিরে বসে আছে সবাই। এটা তুমি কি করলে আহান? লোক জানাজানি হলে কি হবে বুঝতে পারছো? তুমি লোক জানাজানির কথা চিন্তা করছো বাবা? মেয়েটা প্রেগনেন্ট, তার উপরে শরীর দুর্বল। মেয়েটা যা কিছু করেছে বাবা মাকে কাছে পাওয়ার জন্য করেছে। আহান অধরার কথা ভাবতে পারছে না, কিন্তু অধরার শরীরে আহানের বাচ্চা বেড়ে উঠছে। নিজের বাচ্চার জন্য মায়া হলো না? এতটা পাষাণ বাবা তুই আহান, তোর কোনো কিছু হওয়ার যোগ্যতাই নেই। মেয়েটা খুনগুলো কেন করেছে একটাবার জানতি? সত্যি আমি খুব পাষাণ আপু, আমার বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি অনেক খারাপ আপু, না হলে সবাই আমাকে এভাবে ঠকিয়ে দিত না। বলে আহান নিজের রুমে চলে গেল। সবাই হতাশ দৃষ্টিতে আহানের দিকে তাকালো। তুমি আহানকে ফোন করে ডেকেছিলে তাই না বীর? এই না হলে বীরের বউ? বীরের সাথে থেকে থেকে তোমার বুদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তুমি আহানকে এখনো চিনতে পারোনি বীর? তোমার কি মনে হয় আহানের মতো শান্তশিষ্ট একটা ছেলে ঠান্ডা মাথায় তার বউকে থানায় রেখে আসলো? আহানকে তুমি এতটা বোকা ভেবো না বীর। আহানের ভালোবাসার সাথে নিজের ভালোবাসার তুলনা করো না। আহানের ভালোবাসা অনেক গভীর। তুমি যদি আহানের ভালোবাসার গভীরতা মাপতে চাও তুমি নিজেই হারিয়ে যাবে। আহানের ভালোবাসার কাছে তোমার ভালোবাসা কিছুই না। তুমি তো ভালোবাসতেই জানো না। আমার এখন আফসোস হচ্ছে, তোমার মতো কুলাঙ্গারকে আমি ভালোবাসি। তোমার কোনো যোগ্যতাই নেই কারো ভালোবাসার মানুষ হওয়ার। তুমি যদি অধরাকে ভালোই বাসতে তাহলে ওর এত বড় ক্ষতি করার আগে তোমার কলেজা কাঁপতো। ভালোবাসলেই যে তাকে পেতে হবে এর কোনো মানে নেই। কিছু কিছু জিনিস হোক না অন্য কারো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি আছে না, ভোগে নয় ত্যাগেই সুখ। তুমি আর কি আমার সাথে সংসার করবে না? আমি নিজেই তোমার সাথে আর সংসার করব না। ভালোবাসার মায়ায় পড়ে এতদিন তোমার অবহেলা সহ্য করে তোমার সাথে সংসার করছি, কিন্তু আর না। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবে। তোমার মতো স্বামী আমার লাগবে না। তোমার জন্য আমার ভাইটার জীবন আবার এলোমেলো হয়ে গেল। আজ নিজেকে ব্যর্থ বোন মনে হচ্ছে। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। কথাগুলো একদমই বলে মাটিতে বসে পড়ে কান্না করে উঠল তিতলি। বীর এতক্ষণ তিতলির কথাগুলো শুনছিল। আসলে সে কোনো কিছুর যোগ্য নয়। আগে তো বীর এমন ছিল না, তাহলে বীর এমন হতে শুরু করলো কবে থেকে? অধরা একটা মরিচিকা। আমি সেই মরিচিকার পেছনে ছুটতে ছুটতে নিজের স্ত্রীকেই কষ্ট দিয়ে ফেললাম। তিতলির তো কোনো দোষ নেই, তাহলে তিতলি কোন অপরাধের শাস্তি পাচ্ছে? তিতলির মুখে ডিভোর্সের কথা শুনে বুকের মধ্যে খারাপ লাগছে কেন? তবে কি মেয়েটার মায়ায় পড়ে গেলাম, নাকি আমি দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছি? আজ নিজেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। কি হলো, চোখের সামনে থেকে যাচ্ছ না কেন? তোমাকে আমি সহ্য করতে পারছি না। বীর এখনো ঠায় দাঁড়িয়ে আছে, এক চুল পরিমাণও সরছে না। তা দেখে তিতলি রেগে রুম থেকে বেরিয়ে গেল। এত কিছু হওয়ার পরেও নির্লজ্জের মতো এখানে পড়ে আছে। এসব বলতে বলতে তিতলি আহানের রুমের দিকে চলে গেল। তিতলি, ওইদিকে কোথায় যাচ্ছিস? আহানের কাছে যাচ্ছি আপু। আহানের সাথে আমার কিছু কথা আছে। ওই অমানুষের কাছে যাবি যে কিনা নিজের বাচ্চার কথাও ভাবেনি? না জেনে শুনে কাউকে ভুল বুঝতে নেই আপু। তাহলে আহান কেন অধরাকে না জেনে শুনে থানায় দিয়ে আসলো? আহান কি তোমাকে বলেছে আহান না জেনে শুনে অধরাকে থানায় রেখে এসেছে? মেরে তোমার মুখ আমি ভেঙে দিব। বড়দের মুখে মুখে খুব কথা বলে শিখে গেছো। সে তুমি আমাকে মারতেই পারো,
কিন্তু আহানের নামে একটা বাজে কথা বললে আমি সহ্য করব না। দুই বোন মিলে কি শুরু করেছিস? এবার আমি দুটোকে ধরে দিব। আফরোজা চৌধুরীর কথায় দুজনে চুপ হয়ে গেল। ঝগড়া করা বাদ দিয়ে দুজন ভাইয়ের কাছে যাও। কেন এমন করলো জানতে চাও? তোমাদের দুজনকে আহান অনেক ভালোবাসে। আশা করছি সেটা আমাদের বলতে পারছে না, তোমাদের বলবে। মায়ের আদেশে দুজন আহানের রুমে চলে গেল। আহান ফ্লোরের মাঝখানে টান হয়ে শুয়ে আছে। আহানকে এভাবে শুয়ে থাকতে দেখে তিতলি দৌড়ে আহানের কাছে গেল। আহান এভাবে শুয়ে আছিস কেন? এসব সব নাটক, বুঝলি তিতলি? আপু তুমি চুপ করবে? ভালোবাসার মানুষকে সবসময় কাছে পাও তো, তুমি কি করে বুঝবে প্রিয় মানুষকে ছেড়ে থাকার বেদনা? আল্লাহ না করুক আজ যদি তোমার সাথে এমন হতো। তিতলির কথা শুনে তিতির চুপ হয়ে গেল। কোনো কথা না বলে আহানের রুম থেকে চলে গেল। আহান চুপচাপ দুজনের কাণ্ড দেখছিল। আমার জন্য তোমরা কেন শুধু শুধু নিজেদের মধ্যে ঝামেলা করছো? তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে আহান? সময়ের সাথে সাথে মানুষ বুঝি এভাবেই বদলে যায়। আহানের দু চোখ লাল হয়ে আছে, চোখে মুখে চিন্তার ছাপ, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আহানকে দেখলে যে কেউ বুঝে যাবে আহান ভালো নেই। তাহলে এই ছোট বিষয়টা তার প্রাণপ্রিয় তিতির আপু কেন বুঝলো না? সময়ের সাথে কেন এভাবে বদলে গেল? তার অবস্থাটা একটা বারও জানতে চাইল না। আপুর কথাই কিছু মনে করিস না, আপু চিন্তা থেকে বলেছে। ফ্রেশ হয়ে আয়, খেয়ে নিবি, সকাল থেকে কিচ্ছু খাসনি। তুমি যাও, আমি এখন ঘুমাবো। তিতলি আর কথা বাড়ালো না, উঠে চলে গেল। তিতলি যাওয়ার পরে আহান কাউকে একটা কল করলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখনো কোনো ফোন আসছে না। আহান অধীর আগ্রহে ফোনের দিকে চেয়ে রয়েছে। ফোন আসছে না দেখে হতাশ হয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িটা এসে থানা থেকে একটু দূরে দাঁড়ালো। আহান গাড়ি থেকে বের হয়ে আসতেই তাশরিফ এগিয়ে আসলো। কোনো খবর পেয়েছিস? না রে, তোরা আমাকে সঠিক খবর দিয়েছিস তো? ভাই একদম টাটকা খবর জেনে তোকে আমরা ইনফর্ম করেছি, কিন্তু উনি আসতে এত দেরি করছি কেন আমি বুঝতে পারছি না। হতেও পারে আমরা ভুল জেনেছি। তোর মাথা খারাপ হয়ে গেছে? আজ কতগুলো মাস ধরে সবকিছু কালেকশন করেছি, আমি একটাও তথ্য ভুল জোগাড় করিনি। তাহলে উনি আসছে না কেন অধরাকে বাঁচাতে? তাহলে উনি কি অধরাকে এতগুলো বছর ধরে ব্যবহার করেছেন? আহানের মুখে হিংস্রতার ছাপ ফুটে উঠেছে। শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে। শোনো, উকিলকে আসতে বলেছ? আজ রাতে অধরাকে জামিনে বের করিয়ে এমনভাবে উধাও করে দেব কেউ যেন সন্দেহ না করে। অধরা যদি মরে যায় তাহলে অনেক বড় চাপ আসতে পারে আমাদের উপরে। পুলিশকে যত টাকা খাওয়ানো লাগে খাইয়ে দাও, কিন্তু অধরাকে আমার চাই। সারাদিন খুঁজে উকিল জোগাড় করেছি, উনি আসতে রাজি হয়েছেন। উনি বিকেলে আসতে চেয়েছিলেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, জামিনের কার্যক্রম চলবে। টাকা দেখলে সব চলবে, টাকার কাছে কাঠের পুতুলও হা করে। তুমি যাও, আমার কিছু কাজ আছে, করে আসছি। সবকিছু রাতে আধারে করতে হবে। রাত 8টার দিকে অনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কারো দেখা পেয়ে অধরার মুখে হাসি ফুটে উঠল। এগিয়ে এসে বলল, স্যার আপনি এখানে? তোমার বিপদ, আর আমি না এসে থাকতে পারি? কিন্তু আপনি কি করে জানলেন যে আমি থানায় আছি? অধর, আমি তোমার স্যার, শুধু তুমি না, দলের সবার খবর আমাকে রাখতে হয়। আপনি না বলেছিলেন আপনি এসব থেকে দূরে থাকতে চান, আপনার স্ত্রী ছেলে মেয়েদের সময় দিতে চান? তাহলে কি মনে করে দেশে আসলেন? মেয়ের বিয়ে দিতে আসছিলাম মা, বেশি কথা বলো না, চলো আমার সাথে। আমাকে মাফ করবেন স্যার, আমি যেতে পারবো না। এটা কেমন কথা অধরা? সরি স্যার। ব্যক্তিটি কিছু বলতে যাবে তখনই আহান এসে লোকটির গলা জড়িয়ে ধরে বলল, বড় আব্বু কেমন আছেন? আহান তুই? আগে বলেন, আপনি এতদিন কোথায় ছিলেন? মানে? বড় আব্বু, আপনি অধরাকে চিনেন? কে অধরা? আহান অধরাকে দেখিয়ে দিয়ে বলল, না, আমি অধরাকে চিনি না। আমার এক উকিল ফ্রেন্ড আছে, মেয়ের জামিন করাতে এসেছে, আমি ওর সাথে এসেছি। মেয়েটা তোমার কি হয়? আমার বউ হয়। তুমি বিয়ে করেছো আহান? হ্যাঁ বড় আব্বু, বউয়ের জন্য মন কেমন কেমন করে। সারাদিন আমাকে খুব জ্বালায়, রাগ করে খালি নানির বাসায় চলে যায়। শ্বশুর আমার মারা গেছেন, তাই বউকে নকল শ্বশুর বাড়ি রেখে গিয়েছিলাম। রাতে বউকে ছাড়া ঘুম আসে না, তাই নিতে চলে আসলাম। বলে লজ্জা পাওয়ার ভান ধরে দুহাতে মুখ ঢেকে ফেলল। অসভ্য ছেলে একটা। আমি তোমার বড় আব্বু হই, মুখে লাগাম দিয়ে কথা বলো। তোমাকে না নিয়ে কোথাও যাব না, আজকে তোমাকে সাথে করে নিয়ে যাব। বড় আম্মু ভাইয়া আপু আসেনি? হ্যাঁ এসেছে, তুমি আজ বাসায় চলে যাও, আমি কাল ওদের নিয়ে তোমাদের বাসায় যাব। চলো গো বৌরানী, বড় আব্বু কালকে আসবে, আজকে তুমি আমার সাথে চলো। আহানের এমন ন্যাকামি দেখে অধরা রেগে আহানের দিকে তাকালো। যে মানুষটা আমার সবকিছু না জেনে শুনে আমাকে বারবার ভুল বোঝে,
বারবার আমাকে দূরে সরিয়ে দেয় তাকে আমার লাগবে না। না লাগলে নেই, আগে তুমি বের হয়ে এসো। বাসায় সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে নিয়ে যেতে আরেকটু দেরি হলে আমাকে বাসা থেকে বের করে দিবে। স্যার, অধরা ম্যাডামের জামিন বিকেল হয়ে গেছে। উকিলের কথা শুনে আহান তার বড় আব্বুর দিকে তাকালো। তার বড় আব্বু কোনো রকমে পালিয়ে বের হয়ে চলে গেল। কেমন স্যার, তোমার বিপদে এগিয়ে আসলো না? বিপদের মধ্যে তোমাকে একা রেখে পালিয়ে গেল, আর আমার সামনে তোমাকে চিনেই না। অধরা চুপ করে রইল, কারণ আহানের প্রশ্নের উত্তর তার কাছেও নেই। চলো আমার সাথে, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি যাব না আপনার সাথে। তাহলে কোথায় যাবে? যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব, তবুও আপনার সাথে যাব না। আজকে চলো, সকালে চলে যেও। অনেক রাত হয়ে যাচ্ছে, আমাকে রাগিয়ে দিও না, ফলাফল ভালো হবে না। তাতে আমার কোনো কিছু যাইও না আর আসিও না। আহান বেরিয়ে গেল। তিতলি এসে অধরাকে বুঝিয়ে বাসায় নিয়ে গেল। অধরা বাসায় আসতেই সবাই অধরাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আহান রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। মনে মনে ঠিক করে নিল আজ আর রুমে যাবে না সে। সবার সাথে কথা বলে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ল অধরা। আহান রুমে নেই, বারবার দরজায় উকি দিচ্ছে আসছে নাকি, কিন্তু ফলাফল শূন্য। অধরা নিজেই উঠে ছাদের দিকে গেল। সেখানে গিয়ে আহানকে দেখতে পেয়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। যার আমার প্রতি কোনো বিশ্বাস নেই, আমার প্রতি কোনো ভরসা নেই, আমি তার সাথে থাকতে পারবো না। আমার মুক্তি চাই। আচ্ছা। বাচ্চাটাও আমিই নেব। আচ্ছা। আমি কালকে নানির বাসায় চলে যাব, আর আসবো না। গিয়ে আপনাকে আমি সাইন করে দিব। কথা বলা শেষ হলে এবার যেতে পারো। অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। মানুষ সময়ের সাথে কিভাবে এতটা পরিবর্তন হয়ে যেতে পারে। যে মানুষটা কাল পর্যন্ত আমাকে চোখে হারাতো, আজ সেই মানুষটারই চোখে মুখে আমি তীব্র ঘৃণা দেখতে পাচ্ছি। এইভাবে আমাকে এলোমেলো করে দেওয়ার কি খুব দরকার ছিল আহান? আমাকে এভাবে এলোমেলো না করে দিলেও পারতেন। কোনো অপেক্ষা ছাড়াই বেঁচে থাকতে পারতাম। এত ভালোবাসার পরে এত অবহেলা আমি সহ্য করতে পারছি না। আপনার অবহেলা আমাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে। না পেয়ে কাউকে হারানোর অনেক ভালো, কিন্তু পেয়ে হারানোর কষ্টটা যে আমি আর সহ্য করতে পারছি না। আপনিই তো বলেছিলেন আমাকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন। আজ আপনার সেই কথা কোথায় গেল? আমি মুক্তি চাইলাম আর আপনি বিনা বাক্যে আমাকে মুক্তি দিয়ে দিলেন। এমন ভাবে কথা বললেন, আমি গুরুত্বহীন একটা মানুষ, আমার কোনো গুরুত্বই নেই আপনার জীবনে। তাহলে এতদিন ভালোবাসা নামক ছলনা কেন করলেন আহান? একটা কথা মনে রাখবেন, নারীর মস্তিষ্কে নীরবে তৈরি হওয়া প্রতিশোধ পুরুষের ছলনার থেকেও দ্বিগুণ তিক্ত। আপনার সাথে দেখা না হলেই বোধহয় সব থেকে ভালো হতো। আগে আপনি পাগল ছিলেন, আর আজ আমাকে পাগল বানিয়ে ছাড়লেন আহান। সত্যি আপনার তুলনা হয় না। কথাগুলো ভেবে ঢুকরে ঢুকরে কেঁদে উঠল অধরা। অধরা যাওয়ার পরে মাথা নিচু করে বীর ছাদে প্রবেশ করলো। চোখে মুখে অনুশোচনার ছাপ। আস্তে করে সে আহানের পাশে বসলো। আহান আগের নেই আকাশের দিকে তাকিয়ে আছে, চিন্তা করছে হয়তো। একদিন এই চেহারায় মলিনতা এসে গেছে। ছেলেটা সারাদিন কিছু খায়নি। এই ছোট বিষয়টা বীর লক্ষ্য করেছে। ভাবতেই নিজের প্রতি অবাক হলো বীর। আহানের কাঁধে হাত রেখে বলল, আমার উপরে রাগ করেছ আহান? সত্যি আমি মানুষের মধ্যে পড়ি না। তা না হলে কি এত সুন্দর সুখের সংসারটা নিমেষে এলোমেলো করে দিয়ে আমি মরিচিকার পেছনে ছুটতে গিয়ে নিজের সময় নষ্ট করেছি, সাথে দিয়েছি নিজের স্ত্রীকে কষ্ট। কি করব বলো? মনের একটা বিষয় আছে না, কতগুলো বছর ধরে অধরাকে ভালোবেসে এসেছি। না পেলে তো অভিযোগ করবই, কিন্তু যখন জানলাম অধরা আমার নয়, তখন থেকে তিতলিকে ভালোবাসার অনেক চেষ্টা করেছি। অধরাকে ভোলার জন্য তিতলিকে বিয়ে করেছি। শুনেছিলাম একজন স্ত্রী চাইলে নাকি সব পারে, তবে আমার মন থেকে অধরাকে কেন বের করতে পারলো না আহান? আজকে আমার জন্য সবার জীবন নষ্ট হতে যাচ্ছে। তুমি অধরাকে যেমন মেয়ে ভাবছো, অধরা ঠিক তেমন মেয়ে নয়। অধরা নিরপরাধ মানুষদের গায়ে ফুলের টোকাও দেয়নি। মেরেছে তাদের যারা মানুষরূপী জানোয়ার, যারা 6 বছর 8 বছরের বাচ্চাদের ধর্ষণ করেছে। পুলিশের হাতে দিলে টাকার জোরে বের হয়ে আসতো। তাদের মধ্যে কেউ কেউ ছিল ক্ষমতাশীল। অধরা সবাইকে এমনভাবে মেরেছে, পিস পিস করে নদীতে, ময়লা ড্রেনে, মাগুর মাছের পুকুরে ফেলে দিয়েছে। এমন করে মৃত্যু দিয়েছে, অধরার বিরুদ্ধে কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না। অনেকের তদন্ত হয়েছে, কিন্তু মৃত ব্যক্তির রুমে এমন কিছু চিঠি পাওয়া গেছে যেটা দেখার পরে তদন্ত ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন তুমি বলো,
এসব লোকের বেঁচে থাকার অধিকার আছে। তুমি অধরাকে ভুল বুঝো না আহান। অধরা তোমাকে সবকিছু বলে দিত, কিন্তু আমি তোমার চোখে অধরাকে খারাপ বানানোর জন্য তোমাকে ফোন দিয়ে ডেকেছিলাম। একদমই কথাগুলো বলে থামলো বীর। আহান একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপরে বলতে শুরু করলো। তোমাদের আর কি দোষ দিব? আমার নিজের ভাগ্যই খারাপ। কাউকে ভালোবাসলে তাকে না পেলে অভিযোগ করাটা স্বাভাবিক, কিন্তু তুমি একা ভালোবাসলে তো হবে না, দ্বিতীয় মানুষটিকেও ভালোবাসতে হবে। একতরফা ভালোবাসা বিষের চেয়েও বেশি বিষাক্ত। সব কিছুর উপরে জোর চললেও মনের উপরে জোর চলে না ভাইয়া। আশা রাখছি তুমিও একদিন আপুকে ভালোবাসতে পারবে। ছোট একটা জীবন কষ্ট পেয়ে নষ্ট করো না। যতটা পারবে জীবনটা সুন্দর করে কাটানোর চেষ্টা করবে। অধরার কথা এড়িয়ে যাচ্ছ? সারাদিন কিছু খাওনি, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। বীরের কথা শুনে আহান হাসলো, তারপরে বীরকে বলল। আহান বলল নিচে গিয়ে খেয়ে নেবে, কিন্তু বীর আহানের কথা শুনলো না। খাবার নিয়ে আসতে নিচে চলে গেল। আহান আনমনে হেসে উঠল। তুমি কার কথা বলছো ভাইয়া? ও আমায় কোনোদিন ভালোবাসেনি। আমি বোকার মতো তার কাছে গিয়েছি বারবার, কখনো নিজে থেকে কাছে টেনে নেইনি। আমি কাছে টানলে তবেই এসেছে, তবুও বিরক্ত হয়ে এসেছে। আমি নামক অধ্যায়ের সমাপ্তি ঘটাবো অধরার জীবন থেকে। অধরা বলে আমি ওর জীবনটা এলোমেলো করে দিয়েছি, এবার আমি ওর জীবনটা সুন্দর করে সাজিয়ে দিব। আমার কিছু দায়িত্ব আছে, সেগুলো পালন করা শেষ হলেই আমার শান্তি। আর অধরার মুক্তি, নিজের মুখে মুক্তি চেয়েছে। কতটা বিরক্ত আমার উপরে। তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই অধরা, কিন্তু তুমি থেকে গেলে সারা জীবন রেখে দেওয়ার ক্ষমতা আমার আছে। শরীরের উপরে জোর চালানো যায়, কিন্তু মনের উপরে না। তুমি যে আমাকে কতটা ঘৃণা করো তোমার চোখে মুখে তা আমি স্পষ্ট দেখেছি। কথা দিলাম আমার দায়িত্বগুলো পালন হয়ে গেলে এই বিরক্তিকর মানুষটার মুখ আর দেখতে হবে না তোমাকে। কথাগুলো ভাবতে ভাবতে চোখগুলো কখন যে লাল হয়ে গেছে সেদিকে খেয়ালই নেই আহানের। ড্রয়িং রুমে কিছু পড়ার আওয়াজ পেয়ে ড্রয়িং রুমে আসলো তিতলি। এসে বীরকে দেখে রেগে গিয়ে বলল, আজকাল খাবার চুরি করেও খেতে শিখে গেছো? তোমাকে না চলে যেতে বলেছিলাম, তাও কেন নির্লজ্জের মতো পড়ে আছো? আস্তে কথা বলো, সবাই শুনে ফেলবে। সবাই জানুক তাদের জামাই একটা চোর, রাতের অন্ধকারে খাবার চুরি করে খায়। আমাকে এখনো স্বামী বলে স্বীকার করছো তাহলে? তাছাড়া খাবারগুলো আমার জন্য নয়, আহানের জন্য। সারাদিন না খেয়ে আছে বেচারা। মাথায় লাথি দিয়ে পায়ে সালাম করতে গিয়েছো? ভাইটার যা ক্ষতি করার করেই দিয়েছো, আবার কি ছক করছো? বীর তিতলির হাত ধরে বলল, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি তিতলি, প্লিজ আমাকে মাফ করে দিয়ে একটা সুযোগ দাও। কথা দিলাম পৃথিবীর সব থেকে ভালো স্বামী হয়ে দেখাবো। এসব কথা বলে তুমি আমার মন গলাতে পারবে না। দেখি সরো, তুমি সত্যি কথা বলছো কি না আহানকে জিজ্ঞাসা করে আসি। আহান ছাদে আছে, তুমি যাও, আমি খাবার বেড়ে নিয়ে আসছি। বীরের কথা মতো তিতলি ছাদে চলে গেল। গিয়ে সত্যি আহানকে দেখতে পেল। তিতলিকে দেখে আহান উঠে এসে তিতলিকে ছাদের দরজার বাইরে রেখে বলল, যাও তো, আমাকে বিরক্ত করো না। ভয় নেই, মরে যাব না, একা থাকতে দাও। বলে দরজা লাগিয়ে দিল। তিতলি অসহায় দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আহানের কাছে যাওনি? আহান একা থাকতে চায়, কেউ যেন তাকে বিরক্ত না করে। বলেই তিতলি চলে গেল। পরের দিন সকালবেলা সূর্যের মিষ্টি রোদ শরীরের উপরে এসে পড়তেই ঘুম ভেঙে যায় আহানের। বিরক্ত হয়ে উঠে নিচে চলে গেল আহান। বাসার বেশিরভাগ মানুষই উঠে পড়েছে। নিজের রুমের দিকে গিয়ে দরজা বন্ধ পেলে নিচে চলে আসলো। মায়ের রুম থেকে ফ্রেশ হয়ে অফিসে যেতে নিলে মিসেস আফরোজা চৌধুরী আটকে দেয়। দাঁড়া, কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি আম্মু। আহানের মা বলল, এই সাত সকালবেলা অফিসে যাচ্ছিস? খাবার খাবি, তারপরে যেখানে খুশি সেখানে যাবি। বলে রান্নাঘরের দিকে গেলেন। খাবার মাখিয়ে নিয়ে এসে আহানের মুখের সামনে ধরল। আহান বিনা বাক্যে খাবার মুখে পুরে নিল। আহানের খাবার শেষ হলে অধরা নিচে আসে। কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে যেতে লাগলে অধরার পথ আটকে দাঁড়ায় আহান। প্লিজ তুমি যেও না, শুধু 5টা দিন ওয়েট করো, আমি নিজে তোমাকে মুক্তি দিয়ে দিব। দরকার পড়লে আমি এই 5টা দিন বাসায় আসবো না, তবু তুমি যেও না। বলে অধরাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। মিসেস আফরোজা চৌধুরী আহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েকদিন আগেও তার সংসারে সুখের কমতি ছিল না। হঠাৎ কার কুনজর পড়ে তার সুখের সংসারটা তছনছ হয়ে গেল। এভাবে 5টা দিন কেটে গেল। দিন যায়, রাত আসে, কিন্তু আহান তার কথা মতো 5টা দিন বাসায় আসেনি। এত জেদ কই থেকে আসে? একে তো নিজে আমাকে ভুল বুঝেছে, আবার নিজেই জেদ দেখায়। না চাইতেও বেহায়া চোখ দুটো আহানকে দেখার জন্য পাগল হয়ে আছে অধরার।
ড্রয়িং রুমে অধীর আগ্রহে বসে আছে। চাতক পাখির মতো দরজার দিকে তাকিয়ে আছে অধরা, কিন্তু আহানের আসার কোনো খোঁজ নেই। চোখ মুখ একদম শুকিয়ে গেছে, শরীরটাও আগের থেকে কমে গেছে। এভাবে থাকলে তোমার সাথে বাচ্চারও ক্ষতি হবে। তিতিরের কথায় মলিন হাসলো অধরা। তিতিরের সাথে গল্প করে রাতে খেয়ে বিছানায় শুয়ে ভাবছে আহান তাকে মিথ্যা কথা বলল। 5 দিন পার হয়ে যাচ্ছে, তবুও তার দেখা নেই। ঘড়িতে 11:30 বাজে। চিন্তিত হয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। ঘড়ির কাঁটা যখন 11:59, তখনই হন্তদন্ত হয়ে আহান রুমে প্রবেশ করে। আহানকে দেখে অধরা উঠে বসে। অধরাকে কিছু বলার সুযোগ না দিয়ে আহান বলে উঠল, হ্যাপি বার্থডে অধরা। আহানের মুখে শুভ জন্মদিনের শুভেচ্ছা শুনে অধরা চমকে উঠল। আজ যে তার জন্মদিন তার মনেই ছিল না, কিন্তু আহান জানলো কিভাবে? কিন্তু আহানের মুখে অধরার নামটা শুনে নিমেষেই অধরার মনটা খারাপ হয়ে গেল। তাদের সম্পর্কটা যদি আগের মতো হতো। আহান কত আদরে কণ্ঠে বৌরানী, আহানের বউ, আরো কত কিছু বলে সম্বোধন করত। অধরাকেও অবাক করে দিয়ে আহান বলল, পেয়ারা খাবে অধরা? অধরার সত্যি পেয়ারা খেতে ইচ্ছে করছিল। আহানের কথার উপরে ঝটপট বলে উঠল, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। বলে বাহিরে গেল। হাতে পেয়ারার ব্যাগ, গোলাপ আর রজনীগন্ধা ফুল নিয়ে আসলো। এই নাও, এগুলো তোমার জন্য। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোমাকে কথা দিয়েছিলাম 5 দিন পরে এসে তোমাকে নিজ হাতে মুক্ত করে দিব। বোরকা পরে গায়ে চাদর মুড়িয়ে নিও, বাহিরে অনেক ঠান্ডা পড়েছে। আজকে তোমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার তোমাকে দিব। আমাকে নিয়ে আর কোনো অভিযোগ রাখতে পারবে না বলে দিলাম। এত রাতে আমাকে নিয়ে যাবেন? দিনের বেলায় সবাই তোমাকে যেতে দিবে না, ভুলভাল বুঝিয়ে আমার সাথে থাকতে বাধ্য করবে। আর আমি চাই না তুমি বাধ্য হয়ে আমার সাথে সংসার করো। তুমি চিন্তা করো না, আমি আমার এক ফ্রেন্ডকে আমার পিএ হিসেবে নিয়েছি। বাচ্চা হওয়ার পরে তুমি আবার জয়েন হতে পারবে। আমি সব ব্যবস্থা করে দিয়েছি, তুমি নিজেই নিজেকে চালাতে পারবে। এর জন্য বাধ্য হয়ে কারো কাছে থাকতে হবে না। এখন কথা কম বলো, সব কিছু গুছিয়ে নাও। আপনাদের বাসার কোনো জিনিস আমার লাগবে না। আমার জামা কাপড় কটা শুধু নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে নাও। একটু পরে অধরা তৈরি হয়ে আসলো। অধরার হাত থেকে আহান ব্যাগটা নিয়ে বলল, ভারী জিনিস একদম হাতে উঠাবে না। কথা না বলে চুপচাপ চলো। অধরা কথা বাড়ালো না, আহানের পেছনে পেছনে গেল। যথাসময়ে গাড়ি এসে অধরার বাসার সামনে দাঁড়ালো। আহান গাড়ি থেকে নেমে অধরাকে বলল, আমি তোমার চোখ দুটো ধরতে পারি? কয়েকদিনে এতটা পর করে দিলেন? আমি তোমার আপন ছিলাম কবে? আহান কোনো কথা না বলে অধরার চোখ ধরে ফেলল। কি করছেন? মেরে তো আর ফেলছি না, তোমার জন্য সারপ্রাইজ আছে, গেলেই দেখতে পারবে। বলে বাসার ভেতরে নিয়ে গেল। দরজাটা খোলাই ছিল। বাসার সবাই জানে হয়তো তারা আসবে। পুরো বাসায় আলো জ্বলছে। অধরার রুমটা অন্ধকার। অধরাকে রুমে নিয়ে এসে চোখ খুলে দিতে পুরো রুমে আলো জ্বলে উঠল। সারপ্রাইজ। সামনের দিকে তাকাতেই অধরার দৃষ্টি স্থির হয়ে গেল। দু চোখ ভরে পানি চলে এলো। দ্রুত গতিতে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এটা সম্ভব? আহান এটা কিভাবে করতে পারলো? অধরাকে দেখে সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে অধরা। এতগুলো বছর পরে নিজের বাবা মাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না। দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিসেস তুলি বেগম মেয়েকে এতগুলো বছর পরে দেখে তিনিও হাওমাও করে কান্না করে দিলেন। মা মেয়ের কান্না দেখে অধরার বাবা বলল, আমি তো কারো কেউ না, বাবার কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি, সেজন্য কেউ আমাকে চেনে না। বাবার কথা শুনে অধরা বাবার দিকে তাকায়। অধরার বাবা দুহাত বাড়িয়ে দিলে অধরা বাবার কাছে যায়। মিনারা বেগম এক কোণে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু দেখছেন। সত্যি কখনো চাপা থাকে না। অধরা একদিন ঠিক জানতে পারত সে অধরার আসল মা নয়। সেজন্য মিনারা বেগম আহানকে যথেষ্ট সাহায্য করেছেন। আহান মিনারা বেগমের কাছে গিয়ে বলল, আপনি কান্না করছেন কেন মা? মিনারা বেগম বলেন, আমাকে আর মা ডেকো না বাবা। এখন তোমার আসল শ্বশুর শাশুড়ি চলে এসেছে, তারা শুনলে কি মনে করবে? আমি এসব কথা কানে নিব না। একবার যখন মা ডেকেছি সারা জীবন মা বলেই ডাকবো। মিনারা বেগম আহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল ছেলে একটা। আচ্ছা মা, আপনার বাবার কথা মনে পড়ে না? আহানের কথা শুনে মিনারা বেগমের কলিজা কেঁপে উঠল। নিমেষে মনটা খারাপ হয়ে গেল। আপনার মনটা খারাপ করে দিলাম তাই না মা? দেখবেন আপনার খারাপ মনটা নিমেষেই ভালো করে দিব। মিনারা বেগম আহানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। আহান কিভাবে তার মন ভালো করার কথা বলছে। আহান মিনারা বেগমকে একটু অপেক্ষা করতে বলে চলে গেল। একটু পরে মনির সাহেবকে ধরে রুমের মধ্যে নিয়ে আসলেন। মনির সাহেব খুঁড়িয়ে আহানের হাত ধরে হেঁটে আসছে। মিনারার কাছে এসে সালাম দিল। সালাম দিয়ে বলল, কেমন আছো তুমি?
মিনারা বেগম পলকহীনভাবে মনির সাহেবের দিকে তাকিয়ে আছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না। তুমি বেঁচে আছো? আমি মরে গিয়েছিলাম কবে? এত বড় অপারেশনের পরে যখন বেঁচে গিয়েছিলাম, হঠাৎ করে মরে গেলাম। সন্দেহ হলো না তোমার? এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে? বিশ্বাস করো, আমি ভুলিনি। শারমিন আপা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি বুঝতে পারিনি। শারমিন আপা একটা সাইকো, মেডিকেল থেকে বহিষ্কার করে দিয়েছে। উনি তোমাকে নিয়ে গেছে আমি জানতাম, শুধু বড় আপা আর দুলাভাইকে বাঁচানোর জন্য আমি সেদিন এত নাটক করেছিলাম। শারমিন আপার কথায় আমি অদর আর আকাশের সাথে খারাপ ব্যবহার করেছি। শারমিন আপার সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি। অদরাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু অদরা যে রাগ। শারমিন আপাকে যদি মেরে ফেলতো তাহলে আমি তোমাদের সবাইকে হারিয়ে ফেলতাম। বড় আপা আর অদরা আর আকাশকে কতটা ভরসা করে আমাদের হাতে তুলে দিয়ে গিয়েছিল। আমি কি করে অদরা আর আকাশের বিপদ ডেকে আনি? এমনিতেই অদরা মাফিয়া জগতে যোগদান করেছিল, 1 বছর ট্রেনিংও নিয়েছে। তারপর যখন তখন বাসা থেকে বের হয়ে যেত। সব সময় ভয়ে ভয়ে থাকতাম মেয়েটার কখন কি হয়ে যায়। তারপর তুমি ওকে মাথায় হাত দিয়ে শপথ করিয়ে নিলে অদরা যেন এই পথে না আসে, ওর হাতে আর কোনো মানুষের প্রাণ না যায়। তোমার কথা মতো অদরা আবার পড়াশোনা শুরু করলো। তুমি অসুস্থ হয়ে পড়লে মাথার উপর এসে সংসারের সব দায়িত্ব পড়লো। মেয়েটা সবকিছু ভুলে পড়াশোনা আর চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এর মাঝে বাবা মাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে। কিন্তু শারমিন আপার বুদ্ধির সাথে পেরে ওঠা। শারমিন আপা খুব চালাক প্রকৃতির মানুষ ছিলেন। তারপরে অদরার বিয়ে হলো। ভাবলাম এবার হয়তো মেয়েটা আমার শান্তি পাবে, সবকিছু কি দূরে ঠেলে সুখে সংসার করবে। কিন্তু আপা হতে দিল কই, তোমাকে আমার কাছ থেকে নিয়ে গেল। বলে হম করে কান্না করে দিল। মনির সাহেব মিনারা বেগমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করো না তুমি। আমি জানি তুমি নিজের জন্য কিছু করনি, যা কিছু করেছো আকাশ আর অধরার জন্য। আমাকে বাধ্য হয়ে আকাশে আর অদরাকে পর করে দিতে হলো। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। আমি নিজের জন্য কিছু করিনি, সব অদরা আর আকাশের জন্য করেছি। আমি তো মনে করেছিলাম শারমিন আপা তোমাকে নিয়ে গিয়ে মেরেই ফেলেছে। সত্যি কথা বলতে আমিও একটা অন্যায় করে ফেলেছি। আমি আকাশ আর অদরাকে হারাতে চাইনি, সেজন্য শারমিন আপা যখন এ বাসায় এসেছিল আমিও সাহায্য করেছি। আমিও অপরাধী, আমাকে শাস্তি দেওয়া হোক। আমি ভেবেছিলাম আপা আসলে আকাশ অদরাকে নিয়ে যাবে, আমাকে আর দেবে না। ওদের এই একটা বয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম। ওদের নিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ভালো করেই জানো আমি সন্তান জন্ম দিতে অক্ষম। অন্যায় করিসনি, আমি তোর প্রতি অনেক অবিচার করেছি। তোর নামে মায়ের কাছে আজে বাজে বলে তোকে ত্যায্য কন্যা করেছি। আমি অন্ধের মতো শারমিনকে বিশ্বাস করেছি। ওর বলা প্রতিটি মিথ্যা কথা সত্যি মনে করে আমি তোকে ভুল বুঝেছি। মায়ের থেকে তোকে আলাদা করেছি, তোর নামে আজে বাজে কথা বলেছি। তুই আমাকে মাফ করে দে। আকাশ আর অধরাকে তুই রেখে দে। আমার মা হবার কোনো যোগ্যতা নেই। আমি জন্মের পর অধরা মেয়ে হয়েছে বলে অবহেলা করে তোকে দিয়ে দিয়েছি। আকাশ যখন হলো, শারমিন আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। আমি বয়ে আকাশকে তোর কাছে রেখে দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু শারমিন আমাদের ধরে ফেলে নিজের কাছে আটকে রাখে। এমনকি আমি অদরার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলার আমার নাম্বার থেকে আজে বাজে মেসেজ অদরাকে ভুল বোঝে। আমি যখন অদরাকে বলতাম এই জায়গায় আছি, পরের দিন জায়গা বদলে ফেলতো। ও আমাদের রুমে সিসি ক্যামেরা লাগিয়ে রাখতো, যখন যা বলতাম সব দেখে ফেলতো। আমি মায়ের কোনো দায়িত্ব পালন করতে পারিনি। তুই আকাশ আর অদরার মা।
একদমে কথাগুলো বলে থামলো তুলি বেগম। তোমরা দুজনেই আমাদের মা, আমাদের চোখে দুজনেই সমান। এমনভাবে কান্না করলে আমি কিন্তু খুব রাগ করব। তোমরা আর কেউ কান্না করবে না। এবার থেকে আমরা সবাই মিলে সুখে সংসার করব। কেউ আমাদের আলাদা করতে পারবে না। শারমিন খালাকে আমরা পুলিশের হাতে তুলে দেব। একসাথে দুটো মা পেয়ে গেলাম, এখন থেকে সবকিছু দুটো করে পাবো, তাই না বলো? আকাশের কথা শুনে সবাই তার দিকে তাকালো। তুই এখনো জেগে আছিস? না রে আপাই, আমি ঘুমিয়েছিলাম, তোদের বকবকের জন্য আমার ঘুম ভেঙে গেল। অধরা, তার মানে তুমি সবকিছু জানতে? মা, জানতাম। আকাশ হওয়ার পরে মা আমাকে সবকিছু বলেছিল। এটাও বলেছিল সে আমার আসল মা। তাহলে আমাকে এতদিন বলিসনি কেন? তুমি আমার কলিজার টুকরো মা, তোমাকে কিভাবে কষ্ট দিই বলো? মেয়ের কথা শুনে মিনারা বেগম মেয়েকে বুকে টেনে নিলেন। দুই মাকে পেয়ে এখন আমাদের কেউ চিনবে না। অধরার বাবা আর মনির সাহেব বলল। সবাই মিলে হেসে দিল। মা বাবা মেয়ের মিলন দেখে আহানের মনে প্রশান্তি বয়ে গেল। তার দায়িত্ব শেষ। অধরার মুখের হাসি অধরাকে ফিরিয়ে দিতে পেরেছে, এটা ভেবেই আহানের ভেতরে ভালো লাগা কাজ করছে। এখানে আর আমার কোনো কাজ নেই। আহান কোনো কথা না বলে সেখান থেকে আস্তে করে বেরিয়ে আসলো। খুব সাবধানতার সাথে বেরিয়ে আসছে। ফাঁকা রাস্তা, হালকা শীতের রাত, চারিদিকে নেই কোনো কোলাহল। জনশূন্য রাস্তায় আপন মনে গাড়ি চালিয়ে নিজের বাসার উদ্দেশ্যে যাচ্ছে আহান। বুকের মাঝখানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। বড্ড অসহায় মনে হচ্ছে নিজেকে। না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। শব্দহীন কান্না খুবই ভয়ঙ্কর। গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত যেতেই ইচ্ছে করছে না আহানের। সবকিছু বিরক্ত লাগছে। কোনো রকমে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল। দু চোখের পাতা কিছুতেই এক করতে পারছে না। উঠে বিরক্ত হয়ে ঘুমের ওষুধ খেয়ে নিল, তবুও ঘুম আসছে না। সারা রাত ছটফট করতে করতে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে আহান। পরের দিন সকালবেলা সবাই খাওয়া দাওয়া করে নিজের কাজ করছে। আহান আর অধরা আসছে না দেখে সবাই অবাক হলো। 11টার দিকে আশরাফুল চৌধুরী তিতলি আর বীরকে ডেকেছেন। বীর সকালবেলায় উঠে পড়েছে, কিন্তু তিতলি এখনো ঘুমাচ্ছে। বীরের সাথে ভালো মন্দ কথা বলছিলেন আশরাফুল চৌধুরী। তখনই তিতলি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। এত বেলা করে ঘুমালে চলবে? শ্বশুরবাড়ি গিয়েও এমন করবে নাকি? সবাই তো আর নিজের বাবা মা না, আমি আর শ্বশুরবাড়িতে যাবো না। খেয়ে আসো আগে, তোমার সাথে আমার কথা আছে। তিতলি আর কোনো কথা না বলে খেতে চলে গেল। খেয়ে এসে বাবার পাশে বসলো। আশরাফুল চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, দেখো মা, মানুষের বিয়ে একবারই হয়, তাই বলে সংসার করবে না, এটা কেমন কথা? বলছে কি মা, ছেলেটা না হয়ে একটু ভুল করে ফেলেছে, সে তো তার ভুল বুঝতে পেরেছে। সে তার ভুল বুঝতে পেরে মাফ চেয়ে একটা সুযোগ চেয়েছে। যে ভুল করার পরে মাফ চায়, নিজেকে ঠিক করে নেওয়ার একটা সুযোগ চায়, তাকে মাফ করে একটা সুযোগ দিতে হয়। ধরে নিলাম তুমি সংসার করবে না। সংসার ছেড়ে যখন তুমি আবার আমার কাছে আসবে, তখন সমাজ তোমাকে আগের মতো মেনে নিতে পারবে না। তুমি যখন রাস্তা দিয়ে যাবে, তোমার আড়ালে তারা তোমাকে নিয়ে কটু কথা বলবে। অনেকে তোমার সামনে বলবে, রাস্তায় যখন যাবে লোকে দেখে বলবে, দেখো ডিভোর্সে মেয়ে যাচ্ছে, 1 বছরও সংসার করতে পারলো না, এর থেকেও বাজে কথা বলবে। আমি বাবা হয়ে সেসব কথা কি করে বলি? বীর কিন্তু আরেকটা বউ পেয়ে যাবে, তুমি আরেকটা স্বামী পেয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে ছেলেদের দোষ দোষ বলে মনে করে না, আর মেয়েদের পান থেকে চুন খসলেই হাজার রকমের কথা শুনতে হয়। আমাদের সমাজে মানুষ মেয়েদের থেকে ছেলেদের প্রাধান্য দেয় বেশি। মেয়েদের দোষ দোষ, কিন্তু ছেলেদের দোষ দোষ নয়, কারণ তারা ছেলে। এখন যদি বলো আমি তোমাকে খাইয়ে পরিয়ে রাখছি, তুমি সমাজের খাও না, তাহলে তাদের কথা কেন শুনবে? তোমার শুনতে হবে না। তারা বলতে বলতে এমন কথা বলবে, তোমার কলিজায় দাগ কেটে যাবে। তাদের কথাগুলো ধারালো অস্ত্রের মতো আঘাত করবে। তুমি না চাইলেও তাদের কথা তোমাকে আঘাত করবে, মন খারাপ হবার কারণ হবে। একটু একটু করে শেষ করে দিবে তোমাকে। তাদের কাজে এটা। যারা ভালো থাকবে তাদের কিভাবে নিচে নামানো যায়, তারা যারা আঘাতপ্রাপ্ত তাদের খুঁটিয়ে খুঁটিয়ে কিভাবে ক্ষত বিক্ষত করা যায়। তুমি বলো, তোমাকে কেউ বাজে কথা বলুক, এটা তুমি চাও? আর আমি বাবা হয়ে মেয়ের নামে কেমন করে কটু কথা শুনবো বলো? তাই বলছি, বিয়েটা যখন হয়ে গেছে, ছেলেটাকে একটা সুযোগ দিয়ে দেখো। তুমি বলতে পারো, বাবা জোর করে নিজের মতামত আমার উপরে চাপিয়ে দিচ্ছে। আমি তোমাকে জোর করছি না মা, আমি তোমাকে শুধু বললাম, রাগ না করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমার মতামতের বাইরে যাব না। আহান নিচে আসছিল, বাবার কথা শুনে দাঁড়িয়ে যায়। সেও ভাবলো, সত্যি তো বীর ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছে। আপুকে ভালোবাসার একটা সুযোগ চাচ্ছে, একটা সুযোগ দিয়ে দেখা উচিত। আহান দাঁড়িয়ে আছো কেন? এমনই ভাইয়া। হান, অধরা কোথায়? ওকে নানির বাসায় রেখে এসেছি বাবা, ও আর কোনোদিন আসবে না। আমি ভেবে দেখেছি বাবা, আমি তোমাকে পরে উত্তর দিব।
বলেই তিতলি উঠে চলে গেল। বীরও তিতলির সাথে গেল। সবাই আহানের কথাটা সাধারণভাবেই নিয়েছে। এর আগেও এমন করেছে তারা দুজন। মজা করছো আহান? তুমি আমার ফ্রেন্ড হও বাবা, তোমার সাথে আমি মজা করব কেন? ছেলে শান্ত কণ্ঠে বলা কথাটা আশরাফুল চৌধুরীর মনে ভয় ধরিয়ে দিল। ছেলে আমার কখনো এমন কথা বলে না। ছেলেকে আমার কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। আশরাফুল চৌধুরী ছেলের কাছে গেলেন, মাথায় হাত দিয়ে বললেন, কি হয়েছে বাবা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? রাতে ঘুমাওনি? তুমি তো এত বেলা করে ঘুমাও না। আজকে তো শুক্রবার, তাই ঘুমিয়েছি বাবা। অতটা কিন্তু সত্যি আসবে না। আমি তোমার সাথে মজা করছি না। কালকে আমি রেখে এসেছি ওকে, এখন হয়তো ভালো আছে। বলেই খেতে বসলো আহান। দুবার খাবার মুখে দিয়ে খেতে ইচ্ছে করলো না। খাবার রেখে উঠে চলে গেল। সারাদিন আর বাসায় ফেরেনি আহান। আফরোজা চৌধুরী ড্রয়িং রুমে এসে ছেলের জন্য অপেক্ষা করছে। 7টার দিকে আহান বাসায় আসলো। আফরোজা বেগম বললেন, সারাদিন কোথায় ছিলে? বাসার কথা একবারও মনে হয়নি? সবাই তোমার জন্য চিন্তা করেছে। বাসায় আমার দম বন্ধ হয়ে আসে মা, আমি নিঃশ্বাস নিতে পারি না। জানো মা, আমার অনেক কষ্ট হয়। বলেই উপরে চলে গেল আহান। ছেলের এমন করুণ অবস্থা দেখে আফরোজা চৌধুরীর চোখ সলমল করছে। চোখের পলক ফেললেই পানি গড়িয়ে পড়বে। আফরোজা চৌধুরী আহানের ফ্রেন্ডদের সাথে বলল, তারা বলেছে আমরা থাকতে আপনার চিন্তা করা লাগবে না আন্টি, একটু অপেক্ষা করুন, আমরা সবাই চলে আসছি। তারপর দেখব আহান কেমন করে মন খারাপ করে থাকে। আহানের দরজার উপর দিয়ে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। আহান বিরক্ত হয়ে এসে দরজা খুলে দিয়ে রেগে কিছু বলতে যাবে, তার আগেই তাশরিফ আহানের বুকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলল, কি রে শালা, শুনলাম তুই নাকি সেকা খেয়েছিস, তাহলে একটা ব্রেকআপ পার্টি দিবি না? আহান চোখ বড় বড় করে তাশরিফের দিকে তাকিয়ে আছে। আমাকে জ্বালাস না তো, একা থাকতে দে। আমরা থাকতে তুই শান্তিতে থাকবি এটা আশা করিস আহান? শালাকে ধর, ওর একা একা থাকা বের করছি। পচা পানিতে নিয়ে গিয়ে ডুবিয়ে রেখে আসবো। সবাই মিলে আহানকে সুইমিং পুলের কাছে নিয়ে গেল। সবাই গোল হয়ে আহানকে ঘিরে ধরে বসে আছে। সবাই মিলে একটা গান ধরে। প্লিজ তোরা গান বলিস না, যতটুকু বেঁচে আছি তোদের গান শুনলে এখনই হয়তো মরে যাব। তাহলে তুই একটা মিষ্টি মধুর গান ধর। এই নিলয়, তোর গিটারটা আহানের হাতে দে। নিলয় আহানের হাতে গিটার দিলে আহান সুর তোলে গাইতে শুরু করলো। ধর শালা, এমন মরা গান গাইছিস কেন? আমরা কি সেকা খেয়েছি নাকি যে দুঃখের গান শুনবো? আহান তাশরিফকে জড়িয়ে ধরে কান্না করে দিল। পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। সবার মাঝে পিনপন নীরবতা চলছে। আহানের কান্নার আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে। আহানের কান্না দেখে তাশরিফও কান্না করে দিল। ওদের কান্না দেখে আশিক আর নিলয় ওদের জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। আশিক আর নিলয়ের কান্না দেখে দুজনেই হেসে দিল। সত্যি আমি অনেক ভাগ্যবান, তোদের মতো বন্ধু পেয়েছি, যাদের কোনো কারণ ছাড়াই জড়িয়ে কান্না করা যায়, যাদের জীবনে আপনের মতো বিশ্বাসঘাতক বন্ধু আছে। ঠিক তেমনই তাশরিফ, নিলয়, আশিকও আছে। হয়েছে শালা, আর গলাতে হবে না। এখন বল, আপনের সাথে কি হয়েছিল? দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ছেলে, সারাদিন একসাথে থাকতে, নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিতে, একজন আরেকজনকে না দেখলে পাগল হয়ে যেতে। কি এমন হলো শুনি? এত গভীর ফ্রেন্ডশিপ নষ্ট করলে কিভাবে? আপনকে আমি নিজের ভাই মনে করতাম, কোনোদিন আলাদা চোখে দেখিনি। তারপরে রুহির সাথে আমার রিলেশন হলো। আমরা তিনজন সবসময় একসাথে আড্ডা দিতাম। আস্তে আস্তে আপন কেমন যেন পরিবর্তন হয়ে যেতে লাগলো। আমি বুঝতাম, তবু সব কিছু জেনে চুপ করে থাকতাম। কিছু বললে ও যদি কষ্ট পায়। আচ্ছা, রুহি না হয় দুদিনের মেয়ে ছিল, কিন্তু আপনের সাথে তো আমার 13 বছরের ফ্রেন্ডশিপ ছিল। ও আমার সাথে বেইমানি করতে পারলো কিভাবে? কি করেছিল ও? তাহলে শোন, আপনের সাথে আমার কথা কাটাকাটি হয়। ও কষ্ট পেয়েছে বলে আমিও রাগ ভাঙানোর জন্য ওর বাসার উদ্দেশ্যে যাই। গিয়ে আমি যা দেখতে পাই তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রে। আমি রুহি আর আপনকে আপত্তিকর অবস্থায় পেয়েছিলাম। সেদিন আমার পৃথিবীর সকল ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। আমি রুহির জন্য কষ্ট পাইনি রে, তবে খারাপ লেগেছিল। কিন্তু যার জন্য কষ্ট পেয়েছি সে হলো আপন। আমাদের 13 বছরের ফ্রেন্ডশিপ ছিল। ও কিভাবে পারলো আমার সাথে এত বড় বেইমানি করতে? ও রুহিকে ভালোবাসে আমাকে বলতে পারতো, বিনা বাক্যে আমি রুহিকে দিয়ে দিতাম। তারপরে কতদিন ওর সাথে দেখা হয় না, কথা হয় না, আড্ডা দেওয়া হয় না, ঘোরা হয় না। সব মিলিয়ে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা। ওর চিন্তায় আমি এক প্রকার ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলাম। আপন রুহিকে নিয়ে আমার সামনে ঘুরে বেড়াতো, সারাক্ষণ দুজনে একসাথে থাকতো, সব কিছু করছিল। আপনের এমন পরিবর্তন আমি মেনে নিতে পারিনি। এখনকার মানুষ মনে করে শুধু রিলেশন থাকলেই মানুষ ডিপ্রেশনে থাকে। আমি বলবো কথাটা ভুল। কেউ পারিবারিকভাবে
কেউ বেস্ট ফ্রেন্ড হারিয়ে, কেউ বাবা হারিয়ে, কেউ মা হারিয়ে, আরও হাজারো কারণে মানুষ ডিপ্রেশনে ভোগে। তার মধ্যে আমি একজন আপনকে হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। কথাটা হাস্যকর হলেও সত্যি। আমি আপনের জন্যই নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। একা একা থাকতাম, কাউকে সহ্য করতে পারতাম না। সবাইকে আমার বিশ্বাসঘাতক মনে হতো, আর সবাই ভাবতো আমি রুহিকে হারিয়ে এমন হয়ে গেছি। দুদিনের মেয়ের জন্য আমি কেন সবাইকে কষ্ট দিব বলতে পারিস? শালা, এত চাপা কষ্ট মনের মধ্যে লুকিয়ে রেখেছিলি, আমাদের বললে কি হতো? নিজেকে হালকা লাগতো। সত্যি কথাগুলো বলতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে। খুব কষ্ট হচ্ছে তাই না রে? আমি বলি কি, সব রাগ অভিমান ফেলে দিয়ে ভাবিকে বাসায় নিয়ে আয়। না রে, অধরা আমাকে ভালোবাসে না। ওর অবহেলা আমি আর নিতে পারছি না। আমিও মানুষ, আমারও মন আছে জানিস। নিজের মুখে আমার থেকে মুক্তি চেয়েছে, সে আমার উপরে কতটা বিরক্ত। ভাবি রেগে বলেছে, আহান এভাবে নিজের সুন্দর জীবনটা নষ্ট করে দিস না। আমিও এমন রাগ অনেক করেছি, কেউ আমার রাগ ভাঙাতে আসেনি। এমন হাজারো অভিমান মাটি চাপা দিয়ে দিয়েছি, কেউ আমার অভিমান বোঝেনি। উল্টা আমার নিজের রাগ নিজেকেই ভাঙাতে হয়েছে। তাকে ভালো রাখার সব রকম কৌশল আমি ব্যবহার করেছি, কিন্তু তার ভালোবাসা বাদে আমি সব কিছু পেয়েছি। বলে আহান উঠে চলে গেল। সবাই অসহায় দৃষ্টিতে আহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। বাবা মাকে পেয়ে মেয়েটার আনন্দের শেষ ছিল না। যখনই দেখলো আহান চলে গেছে, সবাইকে রুম থেকে বের করে দিয়ে ওই যে দরজা বন্ধ করেছে, সারাদিন পেরিয়ে রাত নেমে এলো। মেয়েটার দরজা খোলার নামে কোনো নাম নেই। মিনারা বেগমের মনে হাজারো ভয় এসে হানা দিয়েছে। ভেবেছিল মেয়েটা রাত করে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে। রাত হয়ে এলো, তাও উঠছে না। মিনারা বেগম বিকেল থেকে 10 বার দরজা খোলার জন্য বলেছে অধরাকে, কিন্তু অধরার কাছ থেকে কোনো উত্তর আসেনি। মিনারা বেগম জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। প্লাস্টিকের দরজা হওয়ার কারণে একটু জোরে ধাক্কা দিতেই খুলে গেল। পুরো রুম একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। মিনারা বেগম রুমে আলো জ্বালিয়ে দেখলো অধরা 2 হাঁটুতে মুখ গুজে কান্না করছে। মাঝে মাঝে নিঃশ্বাস আটকে আসছে। মুখ তুলে শ্বাস নিয়ে আবার মুখ গুজে ফেলছে। মিনারা বেগম দৌড়ে মেয়ের কাছে গেলেন। অধরার মুখ তুলে অস্থির হয়ে বললেন, অধরা, মা আমার, কি হয়েছে সোনা? কান্না করছিস কেন? খুব কষ্ট হচ্ছে তো? মাকে বল কোথায় কষ্ট হচ্ছে। মা, উনি কিভাবে আমাকে রেখে যেতে পারলেন? আমি ওনাকে ছাড়া থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসে মা। মা গো, আমি এই বিচ্ছেদের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমি আর বাঁচতে চাই না। মিনারা বেগম মেয়ের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আর একবার যদি বাজে কথা বলেছিস, তোকে আমি নিজের হাতে মেরে ফেলবো। থাকতে পারবি না তাহলে জেদ করে চলে আসলি কেন? সংসার করা এত সহজ কাজ নয়। তোদের থেকে বহু কষ্টে এত বছর সংসার করে এসেছি, আর তোরা বাচ্চাদের মতো ছোটখাটো বিষয় নিয়ে এত বড় করে ফেলেছিস। স্বামী স্ত্রীর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। তোর দেখছি আহানের উপরে কোনো বিশ্বাসই নেই। আমি আহানের দোষ একার দিব না, দোষ তোর নিজেরও আছে। তুই কেন নিজের সত্যিগুলো আহানের থেকে লুকিয়ে রাখলি? আহানের সবকিছু জানার যেমন তোর অধিকার আছে, ঠিক তেমন তোর সবকিছু জানার আহানের অধিকার আছে। তোর কথা যদি তোর মুখে না শোনে, অন্য কারো মুখে শোনে, তাহলে আহানের অভিমান হওয়াটাই স্বাভাবিক। আমি মানছি আহান ভালো না, আহান তোকে ভুল বোঝে। তুই একবারও আহানকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছিস? উল্টো যে কথা বললে স্বামী আঘাত পায়, তুই আহানকে সেই ডিভোর্সের কথা বলেছিস। আহানের কষ্ট পাওয়াটা স্বাভাবিক না? একটাবার জানতে চেয়েছিস আহান কেন তোকে জেলে দিয়ে এসেছিল? আহান তোর আর তোর বাচ্চার ক্ষতি হতে দিবে না, সেই জন্য দিনরাত পাগলের মতো তোর বাবা মাকে খুঁজে বেরিয়েছে, শুধু তোর মুখে হাসি ফোটানোর জন্য। তুই যে স্যার স্যার করে পাগল হোস না, তোর এই স্যার কতটা নিচু মনের মানুষ জানলে ঘৃণায় দ্বিতীয়বার ওনার দিকে তাকাবি না। আহান প্ল্যান করে ওনাকে বাংলাদেশ নিয়ে এসেছে, তোকে মারতে চেয়েছিল, সেজন্য তোর নামে মিথ্যে অভিযোগ করে তোকে থানায় রেখে এসেছে। থানায় কড়া গার্ডের ব্যবস্থা করতে বলেছে, যেন তোর শরীরে একটা ফুলের টোকাও না পড়ে। যখন তোর স্যার তোকে নিতে আসলো, সময় বুঝে তাকে ধরে ফেলেছে। তোকে কিছু বুঝতে দিবে না বলে তোর স্যার পালিয়ে গেল চোখের সামনে, তবুও আহান কিছু বলেনি। আর তুই সেই মানুষটাকে ছেড়ে চলে আসলি। রাগ জেদ দিয়ে ভালোবাসা হয় না। একজন ভালোবাসলে হবে না, দুজনকেই ভালোবাসতে হবে। একজন রাগলে আরেকজন চুপ থাকতে হবে, তাহলেই না সংসার সুখের হবে। মা, আমি আর পারছি না, তুমি ওনাকে এনে দাও না মা। আমি পারবো না, তুমি পাকনামি করেছো, তুমি নিজের সংসার গুছিয়ে নাও। এখন আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না।
নিজে কষ্ট পাচ্ছ, নিজের বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ। ওকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নেই। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। মার খেয়েছিস? আমাকে মারতে মারতে মেরে আবার বাজে কথা বলিস? বেয়াদবি শুরু করেছিস। আমি তোর মা হই ভুলে গেছিস? 1 থেকে 10 পর্যন্ত গুনবো। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। অধরা কোনো কথা না বলে উঠে গেল। মিনারা বেগম মায়ের কাছে গেলেন, মাকে সবকিছু বললেন। রুবিনা বেগম আশরাফুল চৌধুরীকে ফোন করলেন। আশরাফুল চৌধুরী বলেছেন কালকে সবাই মিলে আসবে। অধরার মা অধরাকে খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অধরার বাবা মা রুমে আসলো। মনির সাহেব অধরার জন্য অনেক ফল নিয়ে আসলো। বাবা, আমি ঠিক করেছি আমি বীরের সাথেই সংসার করব। আমি তোমার সম্মানের কথা ভেবে বীরের সাথে যেতে রাজি হয়েছি, অন্য কোনো কারণ নেই। আমি কিন্তু কয়টা দিন তোমার বাসায় থাকবো, তোমার কোনো সমস্যা হবে না তো বাবা? আমি খুব খুশি হয়েছি মা। তুমি এখন বীরকে সাথে নিয়ে সারা জীবন আমার বাসায় থাকতে পারো, তাও আমার কোনো আপত্তি নেই। কাল সকালে রেডি থেকো, অধরাদের বাসায় যাব। আচ্ছা বাবা। বলে তিতলি রুমে চলে গেল। বীর দরজার সামনে থেকে সবকিছু শুনে মুখে হাসি ফুটে উঠল। তিতলি রুমে আসতেই তিতলিকে কোলে নিয়ে রুমে গোল হয়ে ঘুরতে লাগলো। আরে কি করছো? নামাও আমাকে, আমার মাথা ঘুরছে কিন্তু। ছাড়বো না, সারা জীবন ধরে রাখবো। একজনকে মনে রেখে অন্যজনের সাথে সংসার করা যায় না বীর। অধরা অধরার জায়গায় থাকবে, তুমি তোমার জায়গায় থাকবে। তোমাকে আমি নতুন করে নতুনভাবে ভালোবাসতে চাই। যতটা ভালোবাসলে তুমি আর কষ্ট পাবে না। একবার যখন সুযোগ পেয়েছি তোমাকে আর কষ্ট পেতে দেব না। বলে তিতলিকে কোল থেকে নামিয়ে বুকের সাথে মিলিয়ে নিল। তিতলি কান্না করে দিল। অধরার জায়গা তো সে চায়নি, শুধু বুকের মাঝখানে নিজের জন্য একটু জায়গা চেয়েছিল, যেটা শুধুমাত্র একান্ত তিতলির জন্য হবে। তবে কি এতদিনের তার মনের আশা পূরণ হলো? তিতলিও বীরকে শক্ত করে জড়িয়ে ধরল। পরের দিন সকালবেলা সবাই মিলে রেডি হয়ে নিল। আহান উঠে রেডি হয়ে নিয়েছে অফিসে যাবে। আহানের বাবা আহানের হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। বাবা কোথায় যাচ্ছ? আমার অফিস আছে, আমি কোথাও যেতে পারবো না। আহানের কথার কোনো উত্তর দিল না। আহানের নামের কেউ একজন আছে মনে হচ্ছে না তাদের কাছে। অবশেষে গাড়ি এসে অধরাদের বাসার সামনে এসে দাঁড়ালো। আহান কেমন যেন অস্থির হয়ে উঠল। আশরাফুল চৌধুরী ছেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন, তবু আহানের ছটফটানি বন্ধ হলো না। বাবা আমাকে কেন নিয়ে এসেছো? আমার মতামত জানার প্রয়োজন মনে করলে না, নাকি আমি মূল্যহীন হয়ে গেছি? বাবার উপরে কথা বলছো? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমাকে যেতে দাও, না হলে ফলাফল খুব খারাপ হবে। কি করবে? কান্না করে দিবে? বাবা চুপ করো। কলিং বেলে চাপ দিতেই তুলি বেগম দরজা খুলে দিলেন। সবাইকে দেখে খুব খুশি হলেন। সবাই ভেতরে চলে আসলো। আহান কেমন উসখুস করছে তা তুলি বেগমের দৃষ্টি এড়ালো না। আহান লজ্জা পেল। তুলি বেগম যখন বলেছিলেন তুমি অধরার কে হও, আহান তখন ডাক করে বলেছিল আহান অধরার কেউ হয় না। সবার মান অভিমানের পালা শেষ হলো। অধরার বাবা আহানের বাবার কাছে মাফ চাইল। বিশ্বাস কর আশরাফুল, আমি তোর সাথে বেইমানি করিনি। তোর বড় ভাই আমাকে মিথ্যা কথা বলে তোর নাম করে আমার থেকে টাকা নিয়েছিল, তুইও সাইন দিয়েছিলি। আমি ভেবেছি সত্যি তুই আর কোম্পানি চালাবি না। না জেনে শুনে টাকা দিয়ে আমি বড় ভুল করেছি, আমাকে মাফ করে দিস তুই। আগের কথা সব ভুলে যা তুই। এখন আমরা ভাই ভাই। আমিও না জেনে শুনে তোকে ভুল বুঝেছি। দুজনেই কোলাকুলি করে এক হয়ে গেল। পুরো বাসায় আড্ডা জমে ক্ষীর হয়ে গেল। আহান আর অধরা কর্নারে জড়সড় হয়ে বসে আছে। কেউ কারো সাথে কেউ কারো দিকে তাকাচ্ছে না। অধরা একবার আর চোখে তাকালেও আহান ঠায় মাথা নিচু করে আছে। সারাদিন গড়িয়ে বিকেল হয়ে গেল, এবার বিদায়ের পালা। তাহলে আমাদের মেয়েকে আমরা নিয়ে গেলাম, তোদের কি কোনো আপত্তি আছে? তোদের বাড়ির বউ তোরা নিয়ে যাবি, আমাদের কিসের আপত্তি? অধরা উসখুস করলেও মিনারা বেগম মেয়েকে যত্ন সহকারে তৈরি করে দিলেন। তুলি বেগমও মেয়েকে বুঝিয়ে দিলেন। দুই মায়ের ভালোবাসা পেয়ে যেতে রাজি হলো অধরা। সবাই গাড়িতে বসেছে। আহানের পাশে অধরাকে বসিয়ে দিয়েছে। আহান গাড়ির দরজার সাথে ঘেঁষে বসেছে, যেন অধরার শরীরে স্পর্শ করলে অধরার ছোঁয়াচে রোগ আছে, সে রোগটা তার গায়ে চলে আসবে। আকাশ বীরকে সরিয়ে দিয়ে তিতলির পাশে বসলো। বীর অসহায় দৃষ্টিতে তিতলির দিকে তাকালো। তিতলি হেসে গড়াগড়ি খাচ্ছে গাড়ির মধ্যে। বাধ্য হয়ে বীর পেছনে বসলো। অবশেষে সবাই বাসায় পৌঁছালো। বাসায় এসে যে যার মতো রুমে চলে গেল। অধরা ব্যাগ তুলতে গিয়েও পারছে না। তার ব্যাগ তো এত ভারী ছিল না, এত ভারী হলো কিভাবে? আল্লাহ জানে কি কি দিয়েছে এর মধ্যে। অধরা হতাশ হয়ে ব্যাগের উপরে বসে পড়ল। আহান গাড়ির মধ্যে বসে থেকে অধরার কাণ্ড দেখছে। মেয়ে ভাঙবে তবুও মস্কাবে না। আহান ভেবেছিল অধরা ভেতরে যাওয়ার পরে সে বাসার মধ্যে যাবে। অধরা মাথায় হাত দিয়ে বসে আছে। আহান গাড়ি থেকে বের হয়ে অধরাকে তুলে দাঁড় করিয়ে ব্যাগ হাতে নিয়ে গটগট করে বাসার ভেতরে চলে গেল।
অধরা হেসে আহানের পেছনে পেছনে গেল। অধরা রুমে এসে ফ্রেশ হয়ে আহানের পাশে বসলো। আহান বিছানায় এক পা তুলে এক পা নিচে রেখে মনোযোগ সহকারে ফোনে কিছু একটা দেখছে। অধরা আহানের দিকে গোলগোল করে তাকিয়ে আছে, একবারও অধরার দিকে তাকাচ্ছে না। হঠাৎ করেই আহান অধরার দিকে তাকালো। অধরার চোখে চোখ পড়তেই আহান চোখ নামিয়ে নিল। দুজন পাশাপাশি বসে আছে, দুজনের মাঝে পিনপর নীরবতা চলছে। আহান উঠে চলে যেতে লাগলে অধরা খপ করে আহানের হাত ধরে ফেলল। আহান উঠতে গিয়েও বসে পড়ল, মাথা নিচু করে আছে। অধরা কিছু বলবে, হয়তো শোনার অপেক্ষা। অধরা হঠাৎ করেই বলে উঠল, আমি পেয়ারা খাবো। আহান হতভম্ব হয়ে অধরার দিকে তাকালো। মেয়েটা সামনে আসলেই আমার অভিমানগুলো ও মেয়েটাকে ভালোবেসে ফেলে। এতটা সুন্দর মেয়েটা। আহান কথা বলছে না দেখে অধরা আবার বলে উঠল, আমি পেয়ারা খাবো। আমাকে দেখলেই তোমার পেয়ারা খেতে ইচ্ছে করে? না, আপনাকে খেতে ইচ্ছে করে। আমি কি খাবার জিনিস? তাহলে কথা কম বলে গিয়ে পেয়ারা এনে দিন। আমি পারবো না। বলে আহান উঠে দাঁড়ালো। অধরা আহানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপনি অনেক খারাপ মানুষ। আপনার মতো খারাপ মানুষ আমি দুটো দেখিনি। আপনি আমাকে আর ভালোবাসেন না, তাই না? বুঝেছি, নতুন কাউকে পেয়েছেন, তার জন্য আমার এক কথাই আমাকে রেখে আসলেন। আমি কাউকে বলেছিলাম তার সবকিছু জেনেই আমি তাকে ভালোবাসি। সে আমার কথার ব্যাখ্যাটা বুঝে উঠতে পারেনি, হয়তো বোঝার চেষ্টা করেনি। যার জন্য করলাম চুরি সেই বলে আমি নাকি চোর, তাকে শুধু ভুল বোঝে। আচ্ছা, আমি না হয় খুব খারাপ, সে তো ভালো। আমাকে একটাবার সঠিকটা বুঝিয়ে বলতো। স্বামী হিসেবে এতটুকু জানার অধিকার নেই আমার? আজ যদি এমন ভুল আমি করতাম, সামান্য রাগ করে নানির বাসায় রেখে এসেছি, তাই এতটা খারাপ হয়ে গেলাম। আপনার মতো ভুল করলে আমার কি শাস্তি হতো? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আর কোনো দিন আপনার থেকে কিচ্ছু লুকাবো না। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি আপনার দিক থেকে একদম ঠিক আছেন। আমি ডিভোর্সের কথা বলে খুব অন্যায় করে ফেলেছি। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনিও আমাকে কষ্ট দিন, কিন্তু প্লিজ আপনার কাছেই রেখে দিন। আপনার থেকে আলাদা করে দেবেন না প্লিজ। সত্যি আমি আপনার ভালোবাসার যোগ্য না। আমি কাউকে ভালোবাসি না। তাহলে আমি থাকবো না, আবার চলে যাব। তাহলে বললেন কেন আপনি আমাকে ভালোবাসেন না? নিরামিষরা কখনো বোঝে না কেন বলেছি, একটু ভালোবাসা পাওয়ার জন্য বলেছি। অধরা আহানের বুকে কিল মেরে বলল, আপনি অনেক খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আপনাকে এতটুকুও ভালোবাসবো না। নিরামিষ মেয়েরা ভালোবাসতে জানে না। আমি আপনাকে অনেক ভালোবাসি আহান। সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। সারা জীবন থাকবেন তো আমার পাশে? কি বললে আরেকবার বলো। আমি আপনাকে ভালোবাসি। আহান অধরার কপালে অধর শুয়ে দিয়ে বুকের সাথে মিলিয়ে নিল। তুমি জানো অধরা, এই একটা কথা শোনার জন্য কতগুলো প্রহর আমি অপেক্ষা করেছি, কিন্তু তুমি বলনি। তোমার এই একটা কথা আমার সকল রাগ অভিমান নিমিষে শেষ করে ফেলেছে। তুমি সামনে আসলে আমি তোমার উপরে রাগ করে থাকতে পারি না। তুমি কখনো আমার রাগ অভিমান বোঝার চেষ্টা করনি, উল্টো আমাকে ভুল বুঝেছ। আমি আপনাকে জেনে বুঝে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দিন। আচ্ছা, আপনি আমার সব কিছু জানলেন কিভাবে? শপিং থেকে বেরিয়ে তুমি বীর ভাইয়ার সাথে দেখা করতে গিয়েছিলে, সেদিনই আমি সব কিছু জেনে গিয়েছিলাম। আমাকে এতটা ভালোবাসেন কেন? তুমি শুধু আমার, তাই। এখন যান, পেয়ারা নিয়ে আসুন। এত রাতে পেয়ারা কোথায় পাবো? কেমন বাবা আপনি, নিজের সন্তানের জন্য পেয়ারা নিয়ে আসতে পারছেন না? দরকার পড়লে চুরি করবেন। চুরি করা মহাপাপ। দেখি আকাশকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। আকাশ তিতলির পিছু ছাড়ছে না। দুজনের মাঝখানে আকাশ শুয়ে আছে। বীর কত রকমভাবে আকাশকে বাইরে পাঠানোর চেষ্টা করলো, কিন্তু আকাশ নাসরবান্দা, তিতলিকে রেখে এক পাও নড়বে না। বীর রাগ করে কাত হয়ে শুয়ে পড়ল। ড্রয়িং রুমে এসে আকাশকে ডাক দিল আহান। তিতলি আর বীরও আকাশের সাথে বেরিয়ে আসলো। এত রাতে কোথায় যাবে আহান? অধরা পেয়ারা খাবে। আমি রাগ করে সব পেয়ারা ফেলে দিয়ে এসেছিলাম। বাসায় আর পেয়ারা নেই, তাই দেখি দোকান খোলা আছে কিনা। এই রাত করে দোকান খোলা পাবে তুমি? চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। না ভাইয়া, যেতে হবে না, আকাশ গেলেই হবে। বেশি কথা বলো না, বলে তিনজন মিলে বেরিয়ে পড়লো। তিনজন মিলে কোথাও পেয়ারা খুঁজে পেল না। দু একটা মুদিখানার দোকান খোলা আছে। তিনজনই হতাশ। আহান, রাগ না করলে একটা কথা বলবো। তোমাদের বাসার পাশে একটা বিশাল পেয়ারা বাগান আছে, সেখান থেকে কয়টা পেয়ারা নিলে কেমন হয়? পাগল নাকি? ওই লোকের মুখের ভাষা ভালো না, এসব চুরির মধ্যে আমি নেই। চুপ করো, সকালে আমরা টাকা দিয়ে দিব, বলে আহানের হাত ধরে নিয়ে গেল।
তিনজন চোরের মতো বিশাল বাগানটিতে প্রবেশ করলো। 5টা পেয়ারা পেরেই যখনই পালাতে যাবে তখনই বাগানের মালিক খপ করে আহানের হাত ধরে ফেলল। আকাশ আর বীর আহানকে রেখেই দৌড়ে চলে এলো। আহান অসহায় দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। কি রে তুই আহান না, আজকাল চুরি করতেও শিখে গেছিস? তোর বাপের কি টাকার কম পড়ে গেল যে এখন তোকে চুরি করতে হবে? কালকে হাটের দিন, পেয়ারাগুলো সব হাটে নেব। জানতাম আজ পেয়ারা চুরি হবে, সেজন্য রাত জেগে পাহারা দিচ্ছে। কিন্তু তোর মতো ছেলে চুরি করতে এসেছে, বিষয়টা বড্ড বেমানান রেহান। তুমি আমাকে ভুল ভাবছো কাকা, আসলে তোমার 5টা পেয়ারা নিয়েছি। এই নাও, এখানে 500 টাকা আছে, তোমার যদি আরও লাগে আমি সকালে দিয়ে দিব। এখন এত টাকা নিয়ে আসিনি, কাউকে কিছু বলো না প্লিজ। লোকটি টাকা হাতে নিয়ে বলল, যা যা, বাসায় যা, বড় লোক ঘরের সাওয়াল তুই, রাত করে এই জঙ্গলের মধ্যে এসেছিস। আহান অনুমতি পেয়ে দৌড়ে পালালো। রাস্তায় বীর আর আকাশ আহানের জন্য অপেক্ষা করছে। আহান হাঁপাতে হাঁপাতে এসে বলল, তোমরা এত খারাপ কেন? আমাকে একা রেখে পালিয়ে এলে? চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হয়েছে, আমি ওনাকে টাকা দিয়ে এসেছি, এখন বাসায় চলো। সবাই মিলে বাসায় চলে আসলো। আহান বাসায় এসে অধরাকে সবকিছু বললে অধরা হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আহান রেগে অধরার দিকে তাকালো, তবু অধরা মুখ আটকে বৃথা হাসি আটকানোর চেষ্টা করছে। আহান গিয়ে অধরার অধরে নিজের অধর ডুবিয়ে দিল। নিমেষে অধরা চোখ বন্ধ করে নিল। আহান আমার ছোট ভাই হয়েও বাবা হচ্ছে, আমার বুঝি বাবা হতে ইচ্ছে করে না? নেশা টেশা করে এসেছো নাকি? কেন? আহান তার বউয়ের জন্য রাত করে পেয়ারা চুরি করে নিয়ে আসে, আমার বুঝি ইচ্ছে করে না? আচ্ছা, তিতির আপু এই বাসায় আসে না কেন? তিতিরাপুর কাজ নেই তো, শ্বশুর বাড়ি রেখে সে এখানে পড়ে থাকবে। তার স্বামী সন্তান আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের দেখে শুনে রাখতে হয়। তোমার লজ্জা করে না? তুমি সংসার রেখে এসে বাবার বাড়ি পড়ে থাকো। এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে, এখনো বাচ্চার মা হতে পারলে না। এই তোমার হয়েছে এটা কি বলো তো? তোমার ভালোবাসা চাই। ভালোবাসা কি হাতের মোয়া, চাইলেই পাওয়া যায়? হ্যাঁ চাই, আজকে রাত আমার চাই। তোমার এতটা কাছে যেতে চাই যতটা কাছে গেলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। অতঃপর আরও একটি ভালোবাসার পূর্ণতা রাত। পরের দিন সকালবেলা সবাই ড্রয়িং রুমে বসে আছে। খবর এলো চৌধুরী বাড়িতে আশরাফুল চৌধুরীর বড় ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কয়েক বছর আগে তার নামে 8 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ তার নামে মামলা করা হয়েছিল। পুলিশ তথ্য প্রমাণ না পাওয়ায় কেসটা ক্লোজ করে দিয়েছিল। কেউ একজন আপিল করে মামলাটা পুনরায় চালু করেছে এবং সঠিক প্রমাণ পেয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। অধরার মুখে হাসি ফুটে উঠেছে, কিন্তু সেই বাচ্চাটির ধর্ষণকারী তার স্থান নিজে। ভাবতেই শরীর রিরি করে উঠল। বীর ভাইয়া, তুমি জানতে চেয়েছিলে না তোমার চাচাকে কেন মেরেছি? তাহলে আজকে আমার সাথে এক জায়গায় যাবে। তারপর তিতলি, বীর, আহান, অধরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ল। শহর থেকে একটু দূরে এসে একটা কুড়েঘরের সামনে এসে দাঁড়ালো গাড়িটি। সবাই অধরার দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। অধরা গাড়ি থেকে নেমে আসলো। সবাই মিলে কুড়েঘরের ভেতরে গিয়ে দুজন বৃদ্ধকে দেখতে পেল। বীর বলে উঠল, দারোয়ান কাকা? হ্যাঁ, তোমার চাচা তোমার কাকার 8 বছরের মেয়েকে ধর্ষণ করেছিল, সেই জন্য তাকে আমি মর্মান্তিক মৃত্যু দিয়েছিলাম। মেয়ে হারিয়ে কাকা দিন দিন পাগল হয়ে যাচ্ছিল, এক পর্যায়ে বিছানাগতি হয়ে যায়। তারপর থেকে আমি ওনাদের দেখি, ওনাদের দেখার মতো আর কেউ নেই। আমি তোমার চাচার মেয়েকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু তোমার চাচা দারোয়ান কাকার মেয়েকে বাঁচতে দেয়নি। কিন্তু এর সাথে যে স্যারই যুক্ত ছিল তা আগে জানলে সেই দিনই স্যারকে মেরে ফেলতাম। এখন বুঝতে পারছি স্যার কেন পালিয়ে গিয়েছিল। বীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ থেকে তাদের দায়িত্ব আমি নেব। রুহি আমার নিজের বোন না, সেটা তুমি জানতে? হ্যাঁ। কাকাদের এখানে আর রাখবো না বলে ওদের নিয়ে বেরিয়ে পড়লো সবাই। সুখের সময়গুলো খুব ক্ষণিকের হয়, দেখতে দেখতে কখন যে সময়ের স্রোতে ভেসে চলে যায় তা টের পাওয়া খুবই মুশকিল। দুঃখের সময় যতটা স্থায়ী হয়, সুখের সময় তার বিপরীত হয়, খুব দ্রুত সময়ের সাথে চলে যায়। মান, অভিমান, ঝগড়া, খুনসুটি, রাগ, জেদ নিয়ে বেশ কেটে যাচ্ছে সবার জীবন। শারমিনকে সুস্থ করার জন্য উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য বাহিরে পাঠানো হয়েছে। আপনার রহি এসে আহানের কাছে মাফ চেয়ে নিয়েছে, তারাও বিয়ে করে নিয়েছে। অধরার বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। আহান অধরাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, বৌরানী শোনো, আমাদের মেয়ে হবে, আমি আমাদের মেয়েকে মাদ্রাসায় পড়াবো। আমার মেয়েটা একদম তোমার মতো কিউট হবে। আপনি বললেই তো হবে না, আমাদের ছেলে হবে, বুঝলে? সকাল সকাল জ্বালাবেন না, কাজ নেই আপনার? আমার একটাই কাজ, তোমাকে জ্বালানো। অধরার গালে গভীরভাবে চুমু খেয়ে বলল, আমি না থাকলে কাকে জ্বালাবেন? রাগাবে না বলে দিলাম। অধরা হেসে আহানের গালে অধর ছুঁইয়ে দিল। আহানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, বলছি আমাকে একটু নিচে নিয়ে যাবেন?
কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। তোমার চলাফেরা করতে সমস্যা হয়? এখন যদি অধরা বলে তার পেটে ব্যথা করছে, তাহলে আহান চিৎকার করে পুরো বাড়ি মাথায় করবে। নিচে গিয়ে মা বাবা আপুকে বললে ঠিক বুঝবে। অধরা দাঁতের উপরে দাঁত রেখে ব্যথা সহ্য করে বলল, আমাকে নিচে নিয়ে চলুন, আমি আপনাকে সবটা বলছি। তারপরে আহান অধরাকে ধরে নিচে নিয়ে আসলো। সময়ের সাথে অধরা কেমন যেন অস্থির হয়ে উঠছে। আহান উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? একটু মাকে ডাকবেন? আহান দৌড়ে গিয়ে মাকে ডেকে নিয়ে আসলো। কি হয়েছে? কোনো সমস্যা হচ্ছে? মা, পেটে প্রচুর ব্যথা করছে। একটু আগে হালকা ছিল, মনে করেছি আগের মতোই একটু পরে ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে দ্বিগুণ হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তোমার পেটে ব্যথা করছে? তুমি আমাকে আগে বলবে না? এতক্ষণে বলছো? আপনি চিৎকার করতেন তাই বলিনি। আহান বলল, কথা কম বলো, অধরাকে হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। অধরাকে যথাসময়ে হসপিটালে নেওয়া হলো। অপারেশন থিয়েটারের সামনে অস্থির হয়ে বসে আছে আহান আর আফরোজা চৌধুরী। সবাইকে ফোনে জানিয়ে দেওয়া হয়েছে, সবাই আসছে। একটু পরে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। আফরোজা চৌধুরী, আহান দুজনে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছেন। একটি নার্স এসে আহানের কোলে বাচ্চাটিকে দিয়ে বলল, কংগ্রাচুলেশন, আপনার মেয়ে হয়েছে। আমার স্ত্রী কেমন আছে? নার্সটি বলল, আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। একটু পরে কেবিনে দেওয়া হবে, সবাই দেখা করে নেবেন। আহান বাচ্চাকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে নিল, মুখে তৃপ্তির হাসি। চোখ দুটো ছলছল করছে আহানের। মিসেস আফরোজা চৌধুরী বাচ্চাকে দেখে বললেন, আহান একদম তোর মতো হয়েছে, একটুও জ্বালাচ্ছে না। দেখ কেমন গোল গোল চোখ করে তাকিয়ে আছে। জানিস আহান, আমার খুব আনন্দ হচ্ছে, নাতনি আমার তোর মতো শান্ত হয়েছে। তুমি নিবে মা? কোলে নাও আমার আরহাকে। আল্লাহ আমার ছেলের আশা পূরণ করে দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আমার ছেলের কত আশা ছিল একটা মেয়ের, আল্লাহ আমার ছেলেকে একটা রাজকন্যার মতো মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। একটু পরে অধরাকে কেবিনে দেওয়া হলো। আহান বাচ্চা নিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করলো। বাচ্চাকে দেখে অধরা কান্নাই করে ফেলল। আহান বাচ্চাকে অধরার কাছে নিয়ে গেল। বাচ্চার কপালে চুমু খেয়ে অধরা বলল, আমাদের আরোহা একদম আপনার মতো হয়েছে। আহান হেসে অধরার কপালে চুমু খেল। কিছুক্ষণের মধ্যেই পুরো হসপিটাল ভরে গেল। সবাই অধরাকে দেখে গেল। আজ 15 দিন পরে হসপিটাল থেকে বাসায় ফিরল অধরা। শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি, মোটামুটি সুস্থ বললে চলে। ড্রয়িং রুমে বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে অধরা। চৌধুরী বাড়িতে খুশির শেষ নেই আজ। ফাঁকা বাড়িটা মেহমান দিয়ে ভরে গেছে। তিতলি এসে অধরার পাশে বসলো। আপু, তুমি আসতে গেলে কেন? তোমার শরীরের অবস্থা খারাপ, আমি তো যেতাম তোমার রুমে। তুমি নিজেই অসুস্থ, আমি আবার তোমাকে কষ্ট করাবো? আরহাকে দেখে আদর করে উঠে চলে গেল তিতলি। আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না তিতলি? যেদিন থেকে তুমি প্রেগনেন্ট হয়েছ সেদিন থেকে অসুস্থতা তোমার পিছু ছাড়ছে না। তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো অসুস্থতাই আমাকে কাবু করতে পারবে না। বীর তিতলিকে নিজের বুকের সাথে মিলিয়ে নিল। সবার দেখাশোনা শেষ হলে অধরা বাচ্চাকে নিয়ে উপরে চলে গেল। আহান অধরার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রুমে চলে গেল। রাতে খেয়ে অধরা আর আহান পাশাপাশি শুয়ে আছে। আপনাকে না বললাম বাচ্চার পাশে ঘুমাতে? তোমাকে জড়িয়ে ধরে না ঘুমালে আমার ঘুম আসে না। এমন কেন আপনি? আমি এমনই। বলে অধরাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। অধরা বাচ্চার গায়ে হাত দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমাকে আমি বলেছিলাম না অধরা, তুমি থেকে যাও, সারা জীবন রেখে দেওয়ার দায়িত্ব আমার। আমি কিন্তু আমার কথা রেখেছি। এই যে আমিও আপনার কাছেই থেকে গেলাম, এত সুন্দর একটা জীবন আমাকে উপহার দিলেন। আপনার প্রতি দিন দিন আমার ভালোবাসা বেড়েই চলেছে, বড্ড ভালোবাসি আপনাকে। আহান অধরার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বুকের সাথে মিলিয়ে নিয়ে বলল, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বউরানী।